আন্টিকে ম্যানেজ করো অর্ণা, প্লিজ। ম্যানেজ করার চেষ্টা করিনি নাকি? কি ভাবছিস তুই? আমি ভাবছি আমরা তিনজন পারলাম, তুই কেন পারছিস না? আজব তো, মা পারমিশন না দিলে আমি কি করব? এই এই এই, চুপ কর তো, তোরা দুজনে একটু চুপ কর। পিহু ঠিকই তো বলেছে, সবাই রাজি হচ্ছে, তাহলে আন্টি কেন? ওকে, টেল মি ওয়ান থিং অর্ণা, আন্টির সাথে কি আমি কথা বলবো? কি বলবি? দ্যাটস মাই প্রবলেম ডিয়ার। আচ্ছা, আন্টির এক্স্যাক্টলি প্রবলেমটা কি নিয়ে? মাকে তো জানিস মিমি, কনজারভেটিভ এনাফ। রাতে থাকাটা ঠিক অ্যালাউ করছে না, বলছে যত রাতে হোক বাড়িতে ফিরতেই হবে। ওকে ফাইন, আমার উপর ছেড়ে দে, যা করার আমি করে নেবো। আর ইউ শিওর? ইয়েস, 100% শিওর। Okay, girls, let's go for school now. ইয়াপ, দেখা হচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপটা থেকে বেরিয়ে এলো ওরা চারজনেই, অর্ণা, মিমি, পিহু এবং পেখম। স্কুলে যাওয়ার জন্য বেরোতে হবে এবার। একই স্কুলের ক্লাস 11-এর স্টুডেন্ট ওরা। অর্ণা কমার্স, বাকিরা হিউম্যানিটিজ। ক্লাস 5 থেকে একসাথে ওরা চারজন। মিশনারি স্কুলটায় বেশ কড়াকড়ি নিয়মের। কাঁটায় কাঁটায় 11:45 দাঁড়াতে হবে প্রেয়ার লাইনে। প্রতিটা স্টুডেন্টকে, টিচারকে, এমনকি প্রিন্সিপাল ম্যামকেও প্রেজেন্ট থাকতে হয়। বৃষ্টির দিনেও ছাড় নেই। সেসব দিনে গ্রাউন্ড ছেড়ে ভিতরের হলে হয় প্রেয়ার, যেমন আজ হচ্ছে। ঝিরঝির করে ঝরেই চলেছে সকাল থেকে। সকাল থেকে কেন, গত 2 দিন ধরে। পেপারে লিখেছে ডিপ্রেশন। যা বিচ্ছিরি প্যাচ প্যাচে ওয়েদার, ডিপ্রেশনই বটে। Christ is risen today. Sing His praise, hallelujah. He has conquered the grave. Sing His praise. প্রেয়ার শেষ করে লাইন করে যে যার ক্লাসের দিকে রওনা হলো। চোখে চোখে কথা হলো ওদের, লাঞ্চ ব্রেকে কথা হবে। ভেবেছিস কি বলে ম্যানেজ করবি আন্টিকে? আরে মিমি বললেই আন্টি ম্যানেজ হয়ে যাবে। আফটার অল মিমি সুখরিন লেখাপড়া, কি তাই কি না? পেখমের কথা শুনে চারজন একসাথে হেসে উঠল। এরকম অদ্ভুত বাংলা ইংরেজি মেশানো ভাষায় কথা বলা ওদের ইয়ার্কির একটা অঙ্গ। আই এগ্রি মিমি, তুই পারবি, কারণ তোকে পারতেই হবে। এমনভাবে আন্টিকে কনভিন্স করবি না যাতে আন্টি নিজেই অর্ণাকে বলে, যা সিমরন জি লে আপনি জিন্দগি। নাইট স্টে এর কথা বললে হবে না রে আন্টিকে, বলতে হবে গ্রুপ স্টাডি করছি। কিন্তু গ্রুপ স্টাডিজ যদি মা আমাদের বাড়িতে করতে বলে? আরে না রে, আমার ডেস্কটপ আছে বাড়িতে, ওখানেই সব সেট আপ, স্টাডি করতে সুবিধা। এগুলোই বলতে হবে আন্টিকে। এই তাহলে আর দেরি করিস না, ফ্রাইডে তো এসেই গেল, আজকেই তো টিউসডে। তুই অ্যাজ সুন অ্যাজ পসিবল আন্টির কাছে চলে যা। ঠিকই আছে। ওকে, তাহলে আমি কালকেই যাচ্ছি। এই শোন, আন্টিকে কিন্তু কিচ্ছু জানাবি না ওর না আগে থেকে যে আমি যাবো বা কিছু বলবো, ওকে? ওরা চারজন কথা বলছিল অডিটোরিয়ামে বসে। এই সময় লাঞ্চ ব্রেক শেষের বেল বাজল। আবার যে যার ক্লাসের দিকে রওনা দিল সবাই। আন্টি আন্টি আন্টি, প্লিজ প্লিজ প্লিজ, এতটা খেতে পারবো না, প্লিজ আন্টি, এতটা পারবো না খেতে। কেন ডায়েট করছো বুঝি? আরে না আন্টি, কি যে বলো না তুমি। মিমির সামনে এক গাদা খাবার এনেছেন অর্ণার মা। সসেজ ভেজেছেন, 2 স্লাইস ফ্রুট কেক, সন্দেশ, নাগেটস আর ফ্রুট জুস। তুমি বলো না, এতটা কি খাওয়া যায়? খুব যায়, এমন কিছু বেশি নেই, ঘরে যা ছিল তাই দিয়েছি, আস্তে আস্তে খাও, সব খেতে পারবে। আর বাক্য ব্যয় না করে প্লেটটা টেনে নিল মিমি। টুকটুক করে চামচে কাটছে সসেজ। তোমাদের প্রিপারেশন কেমন মিমি? এক্সাম তো অলরেডি এসেই গেল। 11টাকে কিন্তু হালকাভাবে নিও না, ঠিক আছে? 12 কিন্তু মেকআপ করতে খুব কষ্ট হবে। না না আন্টি, আমাদের প্রিপারেশন ভালোই, কোনো ফাঁকিও দিই না আমরা।
অনু যে কি করবে আইএসসিতে খুব চিন্তা হয়। ও তো পরে আন্টি, তুমি চিন্তা করো না, কোচিংও তো রেগুলার নিচ্ছে, ভালোই রেজাল্ট হবে ওর। আর তাছাড়া বোর্ডসের তো টাইম আছে এখনো। আসলে কি বলো তো মিমি, আমার একার ওপর সবটা তো, তাই বোধহয় একটু বেশি চিন্তা করে ফেলি। অনুটা নিজের পায়ে ঠিকঠাক দাঁড়িয়ে গেলেই আমি নিশ্চিন্ত। মিমির আন্টির জন্য মায়া লাগলো। সত্যিই তো, আন্টি একা হাতে কি সুন্দর সবটা সামলায়। আঙ্কেল মারা গেছেন অর্ণার 5 কি 6 বছর বয়স তখন। ফ্যামিলিতেও তেমন কেউ নেই, সবটাই আন্টি একা। ব্যাংকে জব করেন, মেয়েকেও ছোট থেকে একা হাতেই সামলেছেন। পড়াশোনা ছাড়াও প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে দিয়েছিলেন অর্ণাকে। ওদের 4 জনের মধ্যে অর্ণাই সবচেয়ে বেশি এক্সপার্ট এসব দিকে। ওরা নাচ গান অথবা ড্রয়িং এসবই শিখেছে। অর্ণাকে আন্টি ভারতনাট্যম, গান, ড্রয়িংয়ের সাথে সাথে সাঁতার, গিটার, এমনকি ড্রাইভিংটাও শিখিয়ে রাখছেন আজকাল। অর্ণার চিরকালই পড়াশোনার চেয়েও এক্সট্রা কারিকুলারে টান বেশি, তাই আন্টিও কার্পণ্য করেননি। ওদের তো সবার মা বাবা আছে, মামা বাড়ি আছে, কাকা পিসি ঠাকুমা সব আছে। আন্টির তো শুধুই অর্ণা। অর্ণাকে তিনি কখনো কিছুর অভাব বুঝতেই দেননি, তাই হয়তো একটু বেশি প্রোটেক্টিভ আন্টি। তুমি একদম টেনশন নিও না তো আন্টি, তোমার অনু ব্যাপক রেজাল্ট করবে, দেখে নিও। আর আমরা সবাই তো আছি, দরকারে অলওয়েজ আমরা হেল্প করবো ওকে। হ্যাঁ, সে তোমরা আছো তাই তো ভরসা। খারাপ সঙ্গে পড়লে যে ছেলে মেয়েদের কি হয় তা তো দেখেছি আমি। আমার কলিগের এক ছেলেকে দেখেছি। আরে ডোন্ট ওয়ারি আন্টি, তুমি একদম চাপ নিও না তো। আচ্ছা শোনো না, বলছি ফ্রাইডে না আমার বাড়িতে একটা গ্রুপ স্টাডি হবে। তো আই মিন স্টাডি মানে ওই আর কি প্রজেক্ট, আমরা সবাই একসাথে করবো ওটা। এতে আমাদের আর কি সুবিধাই হবে, বিকজ আমার কাছে কম্পিউটার আছে, মানে আমার বাড়িতে তো কম্পিউটার আছে। তো এবার ওটা করলে আর কি সবার হেল্প হবে। আমাকে অনু বলেছে মিমি, তো তোমরা সন্ধেবেলা করে নাও না প্রজেক্ট, রাত অব্দি দরকার কি? আন্টি সবার না সন্ধ্যাবেলা কোচিং রয়েছে বুঝলে, তো তার জন্য না হবে না। আর তাছাড়া অনেকটা সময় লাগবে গো, প্রচুর প্রজেক্ট দিয়েছে আমাদের ম্যাম, ওই আর কি ওই জন্যই। কিসের প্রজেক্ট? তোমরা তো হিউম্যানিটিজ। বাংলা আন্টি, বাংলা। ও জন্যই তো আরো টাফ লাগছে না। একসাথে বসে করে নেবো, প্রচুর ডেটা কালেক্ট করতে হবে। সারা রাত বাড়ির বাইরে না মিমি, এটা থাক। তোমরা না হয় পরে ওকে একটু হেল্প করে দিও। ওভাবে তো প্রবলেম হবে গো আন্টি, মানে পুরো সেম কপি তো 4 জন করতে পারবো না না, তাই একসাথে বসে কাজটা করতে সুবিধা হবে। আর হুবহু যদি এক হয়ে যায় তাহলে তো ম্যাম মার্কস কেটে নেবে আমাদের। পরে আলাদা করে অর্ণাকে কিভাবে আর হেল্প করবো গো? শোনো না, তুমি আপত্তি করছো কেন গো? আমারই তো বাড়ি, তুমি আমার মায়ের সাথে কন্ট্যাক্ট করে নিও না দরকার হলে, কোনো প্রবলেম নেই। সকালে ব্রেকফাস্ট করে অর্ণা আবার বাড়ি চলে আসবে। আন্টি প্লিজ পারমিশন দাও না প্লিজ, নয়তো খুব প্রবলেম হবে। আর জানো তো এই মার্কসটা অ্যানুয়ালেও অ্যাড হবে, এটা এমনিতেও একটা হিউজ মার্কস ক্যারি করছে। প্লিজ আন্টি প্লিজ। কিছুক্ষণ চুপ করে থাকলেন অর্ণার মা, তারপর বললেন, আচ্ছা, তোমার বাড়িতে বাবা মা থাকবেন তো সেদিন? হ্যাঁ হ্যাঁ, মা বাবাই কোথায় যাবে, বাড়িতেই তো থাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও যাবে, কিন্তু এমন কিছু করো না মিমি যাতে তোমাদের বিপদে পড়তে হয় পরবর্তী জীবনে। তোমাদের বয়সটা তো খুব সেন্সিটিভ, এই বয়সে ঠিক ভুল বোঝাটা সবসময় সম্ভব হয় না। আশা করি আমার বিশ্বাসটা তোমরা রাখবে। শিওর আন্টি, আমরা কোনো ভুল কাজ কখনোই করব না, তুমি একদম নিশ্চিন্তে থাকো। Done! Girls, ready for our night with lots of haha and hihi? হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজটা করে অর্ণাদের বাড়ি থেকে বেরিয়ে এলো মিমি। প্ল্যান অনুযায়ী অর্ণা যখন কোচিং গেছে তখনই এসেছিল মিমি। প্রায় সঙ্গে সঙ্গেই রিপ্লাই এলো, ইয়ে কি মজা!
রিয়েলি? ইউ আর আ ডার্লিং মিমি। Okay, girls, so get ready for our slumber party. পেখমের করা লাস্ট মেসেজটায় চোখ আটকালো মিমির। স্লাম্বার পার্টি আবার কি? গ্রুপে ততক্ষণে প্রশ্ন চলেও এসেছে। স্লাম্বার পার্টিটা কি দোস্ত? এটা কেমন পার্টি? সাউন্ডস লাইক প্লাম্বার। মিমির বাড়ি প্লাম্বারে কাজ করতে হবে নাকি? Shut up, yaar. তোরা স্লাম্বার পার্টি মানে জানিস না? ঠিক আছে, ফাইন। ফ্রাইডে নাইটেই বলবো ডিটেলে। ফাইন। ওয়েটিং। দেখ, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর টিনেজ মেয়েদের মধ্যে একটা বহু পুরনো রিচুয়াল হচ্ছে এই স্লাম্বার পার্টি। বাবা মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে মেয়েরা এক রাতের জন্য ছুটি নেয়, নিয়ে যে কোনো একটা বন্ধুর ফাঁকা বাড়িতে জড়ো হয়, সেখানে গিয়ে আড্ডা মারে, খেলা করে, এনজয় করে, এইসব করেই রাত কাটায়। আর এটা খুবই নিরীহ একটা ব্যাপার, সেরকম আহামরি কিছু নয়। আর মেয়েদের এই নাইট স্টে বিষয়টাতে প্যারেন্টসরাও যথেষ্ট সাপোর্ট করে। এই প্রথা বহু বছর ধরে ইউরোপে চলে আসছে। তাদের কাছে স্লাম্বার পার্টি মানে হচ্ছে মেয়েদের একটা বড় হওয়ার স্টেপ। পেখমের কথা হাঁ করে গিলছে ওরা তিনজন। বাইরে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে, সাথে ঝোড়ো হাওয়া। কিন্তু এখানে স্লাম্বার পার্টি হবে কিভাবে? বাড়ি ফাঁকা কোথায়? আঙ্কেল আন্টি তো আছে। আরে বাড়ি ফাঁকা না, ফ্লোর তো ফাঁকা। আঙ্কেল আন্টি তো নিচে আছে, গুড নাইট তো আন্টি বলে গেল এসে। বাট আমার মনে হচ্ছে না আন্টি আসবে বলে। সো এটা স্লাম্বার পার্টি না হোক, সেমি স্লাম্বার তো হতেই পারে। কি সবই তো ভালো, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে ওটাই চিন্তার। কিসের চিন্তা? ফুড ডেলিভারি নিয়ে? আর এক্ষুনি তো স্ন্যাক্স খেলাম, তোর এর মধ্যে খিদে পেয়ে গেল? আরে না রে, ডেলিভারি ঠিক দিয়ে যাবে টাইম মতো। প্রবলেম হলো লোডশেডিং। আমাদের এই চত্বরটায় একটু বৃষ্টি হলো কি হলো না, পাওয়ার কাট। সে হলে আর কি করা যাবে? মশা যাতে না কামড়ায় তার ব্যবস্থা করিস, তাহলেই হবে। আর তাছাড়া আমরা তো এখানে ঘুমোতে আসিনি, গুছিয়ে আড্ডা মারতে এসেছি। বলতে বলতেই ওদের খাবারও চলে এলো। এই আন্তাক্ষরী খেলতে আর ভাল লাগছে না, ঘুম পাচ্ছে। এই একদম না, সবে 1:40 বাজে ভাই, এখন একদম ঘুমোবি না। গাইজ, আজকে আমরা কেউ ঘুমোবো না প্লিজ। কিন্তু করবোটা কি? অন্ধকার শালা, কিচ্ছু ভাল লাগছে না। কম্পিউটার চলে তাও মুভি টুভি দেখা যেত কিছু একটা। বললামই তো লোডশেডিং হবেই। উফ, যা বৃষ্টি হচ্ছে। তাহলে ভাই ইন্টারেস্টিং কিছু করা যাক। এভাবে বোর হলে তো ঘুম আসবেই। কি করব ইন্টারেস্টিং? ভাব, ভূতের গল্প বলি। বোগাস আইডিয়া। তবে আমার একটা আইডিয়া আছে, যদি তোরা রাজি হোস তাহলে আই ক্যান অ্যাসিওর যে আজকে রাতটা আমাদের মেমোরেবল হবে। কি বলিস? ভূতের গল্পের চেয়েও ইন্টারেস্টিং। কি করবি? ভূত দেখতে যাবি? যাওয়া যেতেই পারে। এই কোথায় যাবি বল তাহলে? সিমেট্রি? চল চল চল, মাকে বলে যাই আমরা ভূত দেখতে যাচ্ছি। মা বলবে যা, কিন্তু আর ফিরিস না কেউ। ভূত দেখতে না, ভূত ডাকতে। ডাকবি? প্ল্যানচার? না না, প্ল্যানচেট না, ইটস আ গেম। অত সিরিয়াস কিছু না। গেম? কি গেম? ব্লাডি ম্যারি। আরে তোরা নামটা শুনিসনি? না তো, কিভাবে খেলতে হয়? দেখ, আগেকার দিনে আমেরিকায় প্রচলিত ছিল যে মাঝরাতে কোনো অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে 3 বার ব্লাডি ম্যারি উচ্চারণ করলেই আয়নায় নিজের চেহারার বদলে ভেসে ওঠে এক বিকৃত নারীর চেহারা, যার চোখ দিয়ে রক্ত পড়ে, মানে একেবারে বিভৎস একটা দৃশ্য। বাট অনেক সময় সে ন্যাচারালি ভ্যানিশ হয়ে যায়। হাট বোগাস। আগেকার দিনেই হতো, এখন ছাই হবে এসব। হতে পারে বোগাস, কিন্তু ট্রাই করতে ক্ষতি কি? লেটস ট্রাই না। মোমবাতি, অন্ধকার, রাত, আর কি চাই? এই না রে, এসব থাক। সত্যি যদি চলে আসে? কে আসবে? মেরি, দ্য ফরেনার চুড়েল। বাট নেগেটিভ সাইডটাও সবাই শুনে রাখ। অনেক সময় সামনে থাকা ব্যক্তির মারাত্মক ক্ষতি হতে পারে যদি এই মহিলার সামনে, মানে এই মহিলার আত্মার উপস্থিতির পরে যদি কেউ বলে ওঠে যে আই স্টোল ইউ বেবি। এই কথাটা একদম কেউ বলবি না, বললে কিন্তু ক্ষতি হতে পারে, ঠিক আছে? এটা বলা হয় যে ব্লাডি ম্যারির চ্যালেঞ্জ নেওয়ার পর অনেককেই খুঁজে পাওয়া যায় মৃত অবস্থায়। যদিও সবটাই শোনা কথা, কোনো প্রুফ নেই এটার।
আর প্ল্যানচেটের মতো কোনো প্রুফ বিষয় নয় এটা, সো চিল। প্রচুর ফান্ডা আছে তো, কিন্তু 3টে বাজতে তো দেরি আছে, ততক্ষণ কি করব? কিছু ফান্ডা আছে। এখন বাজছে 2:25, আর ওই ধর 8 ঘন্টা মতো টাইম আছে। ততক্ষণ বরং ম্যারির গল্পটা শোন। খেলার আগে জেনে নে যে কে এই ম্যারি, আর তাকে ব্লাডি ম্যারি কেন বলা হয়। খানিকক্ষণ চুপ করে থেকে শুরু করলো বেগম। ম্যারির আসল নাম হচ্ছে ম্যারি টিউডর। ইংল্যান্ডের রাজা 8th হেনরি ও রানী ক্যাথরিন অফ আরাগনের একমাত্র মেয়ে হচ্ছে এই ম্যারি। তার জন্ম হয় 1516 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি। ম্যারির বয়স যখন মাত্র 17, তখন তার বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। ক্যাথারিনকে একটা পুরনো দুর্গে নির্বাসিত করলেন হেনরি। ফলে তখন থেকেই নিজের বাবা আর বাবার ধর্মের ওপরে একটা আক্রোশ জন্মালো ম্যারির মনে। এরপরে হেনরি কি করলেন, অ্যানি বোলেনকে বিয়ে করলেন এবং তাদের এলিজাবেথ নামে একটা মেয়েও হলো। মা হারা ম্যারি বাবার অবহেলায় মেন্টালি আনস্টেবল হতে শুরু করলো। কিন্তু 1536-এই পরকীয়া ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে অ্যানি বোলেনের শিরোচ্ছেদের আদেশ দিলেন হেনরি। এই হেনরি মোট 6বার বিয়ে করেছিলেন। এর মধ্যে যে তৃতীয় স্ত্রী, তার গর্ভের সন্তান হচ্ছে কিং 6th এডওয়ার্ড। কিন্তু কপালটা বড়ই খারাপ। 1547-এ 8th হেনরি মারা গেলেন এবং তার 9 বছরের ছেলে এডওয়ার্ড সিংহাসনে বসল। কিন্তু 1553-তেই এডওয়ার্ড মারা যান। কিন্তু মারা যাওয়ার আগে তিনি লেডি জেন গ্রে নামে একজন আত্মীয়াকে শাসক হিসেবে ঘোষণা করে গেলেন। লেডি জেন গ্রে সিংহাসনে বসা মাত্রই একটা অভিযোগ উঠল যে তিনি তার ক্ষমতার অপব্যবহার করছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাত্র 9 দিন শাসনকালেই তাকে সিংহাসনচ্যুত করা হলো। এই 9 দিন পরে ক্ষমতায় বসলেন 37-year-old ম্যারি। বাপ রে, এত হিস্ট্রি কবে পড়লি ভাই? আরে শোন না, ভাল লাগছে না? এই না না, বল বল। তো এবার কি হলো, ক্ষমতা পাওয়ার পরেই তিনি লেডি গ্রের মাথাটা কাটার নির্দেশ দিলেন। কি? আসলে কি জানিস তো, ওনার মনের মধ্যে যে একটা প্রতিশোধ স্পৃহা জন্মেছিল অনেক দিন ধরে, যেটা বাড়ছিল, সেটার জন্যই উনি ইংল্যান্ডে বিভিন্ন অফেন্সিভ অ্যাট্যাক বা বিভিন্ন ভুলভাল কাজ শুরু করলেন। সবার আগে তিনি কি করলেন, নিজের বাবার প্রতিষ্ঠিত প্রোটেস্ট্যান্ট ধর্মকে চেঞ্জ করে ক্যাথলিক ধর্মটাকে স্থাপন করার চেষ্টা করলেন। এছাড়া হেনরির নিষিদ্ধ মাস বা ক্যাথলিক ব্রত আবারও স্থাপন করলেন। অন দি আদার হ্যান্ড 1554-এর দিকে স্পেনের রাজা ফিলিপ কি করলেন, ক্যাথলিক ধর্ম প্রবর্তনের জন্য রাষ্ট্রে ক্যাথলিক ধর্ম বিরোধীদের ওপরে বিশাল মানসিক অত্যাচার শুরু করলেন। ফলে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মেরি ঠিক করলেন তিনি ফিলিপকে বিয়ে করবেন। যেন তেন প্রকারে ইংল্যান্ড থেকে প্রোটেস্ট্যান্ট ধর্মকে নির্মূল করাই ছিল এই বিয়ের উদ্দেশ্য। ইংল্যান্ডের পাবলিক কিন্তু সেটা আগে থেকে বুঝতে পেরেছিল যে ফিলিপের সঙ্গে মেরির বিয়ে হলে তাদের কপালে অশেষ দুর্গতি নাচছে। তাই এরা প্রচুর প্রোটেস্ট করেছিল, যদিও লাভের লাভ কিচ্ছু হয়নি, বরং এরা যেটা ভয় পেয়েছিল সেটাই হলো। মেরি আর ফিলিপ এক হয়ে প্রোটেস্ট্যান্ট বিদ্রোহীদের একেবারে মার কাট করতে লাগলো। তাই এর থেকে মুক্তি পেতে ইংল্যান্ডবাসী খুব চাইছিল যেন ক্ষমতায় এলিজাবেথ আসে। এইটাতে মেরি আরও খেপে গেল। ফিলিপ মেরিকে উৎসাহ দিলেন ইংল্যান্ডে ইনকুইজিশন ব্যবস্থা চালু করার জন্য। সেটা কি বলছি, ক্যাথলিক ধর্ম বিরোধীদের জন্য কঠোর নিয়ম, তাদেরকে আগুনে পুড়িয়ে মারা হলো। হ্যাঁ, তোরা ঠিক শুনছিস, তাদেরকে আগুনে পুড়িয়ে মারা শুরু হলো। এই ভয়ঙ্কর কাণ্ডে পুরো ইংল্যান্ড স্তব্ধ হয়ে গেল। ইংল্যান্ডের ইতিহাসে এটাকেই বলা হয় ম্যারিয়ান পারসিকিউশনস। এই সবের জন্যই ওনার নাম হয়ে উঠল ব্লাডি ম্যারি। এবার বুঝতে পারছিস, আসলে আইনত নিয়ম ছিল যে প্রোটেস্ট্যান্ট বিদ্রোহীদের শিরোচ্ছেদ হতে পারে, কিন্তু ফিলিপের উৎসাহে ম্যারি শুরু করলেন অগ্নিকাণ্ড। এবার হচ্ছে প্লট মে টুইস্ট। কি? ফিলিপ ম্যারিকে বিয়ে করলেও তার আকর্ষণ অ্যাকচুয়ালি ছিল ম্যারির সৎ বোন এলিজাবেথের প্রতি। এছাড়া প্রাসাদের অন্যান্য নারীদের প্রতিও কিন্তু পরবর্তীকালে হিস্টোরিয়ানসরা তার অ্যাট্রাকশন খুঁজে পেয়েছেন। মেরি তার মৃত্যুর আগে কোনো উত্তরসূরি রেখে যেতে পারেনি। জানা যায় যে তিনি 2-3 বার কনসিভ করেছিলেন, কিন্তু বাচ্চা জন্ম দিতে সক্ষম হননি। ডেলিভারির সময় বাচ্চা নষ্ট হয়ে যেত
বা তার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আবার অনেকে মনে করেন যে রক্ত পিয়াসী এই নারীর গর্ভে আসলে শয়তানের বাস ছিল, ফলে তিনি মাতৃত্বের স্বাদ কোনোদিন পায়নি। 1558-এ মেরিকে একা ফেলে স্পেনে চলে গেলেন ফিলিপ। মেরি দুঃখে, কষ্টে, গ্লানিতে, ব্যর্থতায় একেবারে ভেঙে পড়লেন। সেই বছরই তার রাজপ্রাসাদে তার ডেড বডি উদ্ধার হয়। আর তারপর থেকে এলিজাবেথ ক্ষমতায় এলেন। অ্যান্ড আফটার দ্যাট প্রটেস্ট্যান্ট ধর্ম ঠিকমতো পালন হওয়া শুরু হলো। দেন এই গেল আমাদের মেরির ইতিহাস। এবার আসি এই গেমের গল্পটায়। দেখ, হাজার হাজার বছর ধরে মানুষ আয়নাকে কেন্দ্র করে বিভিন্ন ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছে। অনেকের ধারণা যে আয়না মৃত মানুষের আত্মাকে ধারণ করে রাখে, ফলে কখনো কখনো সেখানে নিজের বদলে অন্য কারোর রিফ্লেকশন মানুষ দেখতে পায়। হতেই পারে সেটা কোনো জীবিত মানুষের বা হয়তো কোনো মৃত মানুষের। আগেকার দিনে রাজাদের দীর্ঘকায় আয়না সম্পর্কে প্রচলিত আছে যে আত্মা যদি কোনো ঘরে প্রবেশ করে তবে আয়নাকে তারা ভুলবশত বেরিয়ে আসার পথ ভাবে, আর একবার যদি আয়নায় তারা প্রবেশ করতে পারে তাহলে সেখান থেকে আর বেরোতে পারে না। অ্যাজ এ রেজাল্ট পরবর্তীকালে মানুষ তাকিয়ে দেখে। তো আয়নাকে কেন্দ্র করে এই ব্লাডি ম্যারির গল্পটা সাজানো হয়েছে। বহু যুগ ধরে রাইটার, নভেলিস্ট, সিনেমার ডিরেক্টররা কাজ করে এসছে। তবে সাইকোলজিস্ট আর সায়েন্টিস্টদের গবেষণার মতে মৃদু আলোয় বা মোমবাতির আলোয় মানুষের ব্রেনে এক ধরনের ইলিউশন সৃষ্টি হয়, আর সেই সময়ে দীর্ঘক্ষণ আয়নায় তাকিয়ে থাকলে মানুষ কল্পনায় যা দেখতে চায় বাস্তবেও তেমন ভয়ঙ্কর কিছু সে দেখে ফেলে। আসলে যে অ্যাকচুয়াল সত্যিটা কি সেটা কেউ জানে না। আমাদেরকে জানতে হলে খেলতে হবে। সো লেটস প্লে। টাইম হয়ে গেছে। বাপ রে পেখম, তুই তো একবারে মেরির ওপর রীতিমতো রিসার্চ করেছিস। থিসিস নেমে যাবে গোটা একটা। আরে ইউ নো আই লাভ হিস্ট্রি। সিলেবাসের বাইরের হিস্ট্রি বই পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার ইচ্ছে আছে আমি ফিউচারে হিস্ট্রি নিয়েই এগোবো। আমি একদিন হিস্টোরিয়ান হব, দেখিস। তারপর সারা পৃথিবী ঘুরে সমস্ত এনশিয়েন্ট জিনিসপত্র নিয়ে রিসার্চ করব। ওকে ওকে, চল মা, আমার এবার 3টে বাজতে যায়, আর কয়েক মিনিট বাকি। এই আমার কেমন ভয় ভয় করছে রে। খেলতেই হবে এটা। এই চুপ, ভিতর ডিম কোথাকার। ভয় পেলে ঘুমিয়ে পড় খাটে উঠে যা। আমরা এখানে ডিভানে বসেই খেলবো। হ্যাঁ রে, আমি বরং যাই, তোরা খেল ভাই। অর্ণা সত্যি সত্যি বিছানায় উঠে একটা বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। কানে হেডফোন গুঁজে মোবাইলে গান চালিয়ে দিল। Bloody Mary calls my name from the mirror through the flame. Ash to ash and breath to breathe. Kiss me softly before death. I won't run from paradise. I still see you in my eyes. When the heavens fade away, I become the ghost you made. গানের আওয়াজে ঘুম ভেঙে গেল অর্ণার। গানটা এত জোরে কিভাবে চলছে? এত ভলিউমে সে তো বাজায়নি। ঘুমের ঘোরে হাত লেগে গেছে হবে। কান থেকে হেডফোনটা খুলতে খুলতে চোখও খুলল অর্ণা। ঠিক তখনই তীব্র ঝাঁঝালো একটা গন্ধ এলো নাকে। গন্ধটা খারাপ না, বরং মিষ্টি, কিন্তু ঝাঁঝ ভীষণ, যেন নাকের ভিতর দিয়ে গিয়ে মাথা বিবশ করে দেবে। কিসের গন্ধ এটা? ভারী অদ্ভুত তো। ঘর অন্ধকার। খানিকটা ধাতস্থ হতে সময় লাগলো ওর। তারপরেই মনে পড়ল সব। ওরা সব কোথায়? কারেন্টও তো এসে গেছে, ফ্যান চলছে। মোবাইলে টাইম দেখল 4:32। ভোর হয়েই এসছে প্রায়। উঠে বসল বিছানায় অর্ণা। তোরা কোথায় রে? মিমি, মিমি, লাইটটা জ্বালিসনি কেন? কোনো উত্তর নেই।
অর্ণা আবার বলল, বেগম, মিমি, পিহু, ঘুমিয়ে পড়লি তোরা? লাইটটা জ্বালিসনি কেন? কোনো উত্তর নেই। এবার যেন একটু কেমন লাগলো অর্ণার। ঘরে ওরা আছে আদৌ? ঘুমিয়ে পড়লেও একজন তো শুনতে পাবে অন্তত। ভোরবেলা আবার ছাদে চলে গেল না তো? মিমিদের ছাদে প্রচুর গাছপালা, দোলনা আছে। মোবাইলটা নিয়ে টর্চ জ্বালাতে গিয়ে দেখলো ব্যাটারি একদম লো। এখনই সুইচ অফ হয়ে যাবে ফোনের। কাল সারা রাতে চার্জ দেওয়া হয়নি। অন্ধকারেই বিছানার ধারের দিকে এগোলো অর্ণা। হাতড়ে হাতড়ে মেঝেতে আস্তে পা দিয়ে নামলো। লাইটের সুইচটা দরজার পাশে। দরজা অবধি যেতে হবে এভাবেই। হঠাৎ পা কিসে একটা জড়িয়ে গেল, আর অর্ণা কিছু বোঝার আগেই পড়ে গেল। বাবা, কে রে? কি হয়েছে? শক্ত মাটি নয়, কারো গায়ের ওপর পড়েছে। তার মানে মরার মতো ঘুমোস নাকি? ডাকছি শুনতে পাস না? ওরা কই? মিমি, পিহু, ওরা কই গেল? আরে আমি কি করে জানবো? তোরা মেঝেতে শুয়েছিলি কাল? লাইটটা জ্বাল। ওরা কোথায় গেল? আরে চেঁচাচ্ছিস কেন ওভাবে? আমি কি করে জানবো? মোবাইলের আলো জ্বাল, মোবাইলের আলোটা জ্বাল। মোবাইল? অর্ণা তাড়াতাড়ি উঠল। একটু সময় নিল যেন বুঝতে বেগম। তারপর শর্টসের পকেট থেকে ফোনটা বের করলো নিজের। টর্চটা জ্বালালো। ওরা দেখলো মিমি আর পিহু বিছানায় শুয়ে। এ মা, ওরা বিছানায় কখন গেল? আমি জানি না। আরে আমি যখন এলাম তখন তো কেউ ছিল না, আমি একাই এলাম। আমি জানি না। তারপরে গেল? কিন্তু তারপরে গেলে তো আমি বুঝতে পারতাম। সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইটটা জ্বেলে দিল অর্ণা। তারপর তাকিয়ে দেখলো ঘরময় জল পড়ে। যে মোমবাতিগুলো জ্বলছিল কাল, সেগুলো গড়াগড়ি খাচ্ছে। হেডফোন, মোবাইল, চার্জার, পাওয়ার ব্যাংক সব মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বিছানায় মিমি আর পিহু উল্টো হয়ে শুয়ে। টি শার্ট কোমর অবধি উঠে গেছে। শর্টস পরা পায়ে লালচে লালচে দাগ, যেগুলো এত দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে। বেগমের দিকে তাকালো অর্ণা। কেমন ভ্যাবলার মতো বসে আছে ও। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মিমিদের দিকে। আরে, বেগমের ঠোঁটের কোণে ওরকম দাগ কিসের? এই কি হয়েছে বলতো? ওদের ওভাবে পায়ে দাগ, তোর ঠোঁটের কোণে দাগ, কি হয়েছে রে? অর্ণার কথার উত্তর দিল না বেগম। চুপ করে রইল। এভাবে বসে থাকিস না তো, বলবি আমাকে কি হয়েছে? বেগমের মুখের কাছে গিয়ে চিৎকার করলো অর্ণা। আর তাতেই যেন বেগমের ঘোর কাটল। হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল। আমি কিছু বুঝতে পারিনি, বিশ্বাস কর। আমি জানতাম না। আমি ভেবেছিলাম দারুণ ফান হবে, কিন্তু কিন্তু সত্যি সত্যি চলে এলো। ও সত্যি সত্যি চলে এলো। কে চলে এলো? ব্লাডি ম্যারি? চুপ 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 চুপ। না নামিস না, প্লিজ চুপ কর চুপ কর চুপ কর। নইলে আবার চলে আসবে, আবার মারবে। মারবে? মারবে মানে কি সব বলছিস তুই এগুলো? সত্যি মারবে। দেখ দেখ, খুব মেরেছে। দেখ দেখ, ওদেরকেও মেরেছে। নিজের ঠোঁটের কালশিটের দিকে দেখালো বেগম। অর্ণা ওর দিকে এগিয়ে গেল। কি হয়েছে রে? বলবি আমাকে, বল। আমি কিন্তু সত্যি সবটা বুঝতে পারছি না। কাঁদিস না, বল না। কিছুক্ষণ চুপ করে থেকে কান্না কান্না গলায় শুরু করলো বেগম। আমরা একটা মোমবাতি ধরেছিলাম,
ওটা আমি ধরেছিলাম। আয়নার দিকে তাকিয়ে প্রথমে 3 বার ধরে ওর নাম ডাকলাম, 3 জনে একসঙ্গেই ডাকলাম। কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কিছুই হলো না। তখন আমরা হাসাহাসি করতে লাগলাম। এসব ফেক ব্যাপার বুঝতে পেরে আমরা খুব ফান নিচ্ছিলাম। হঠাৎ মিমির মনে হলো আরেকবার ট্রাই করবে। প্রথমটায় আমি বললাম কোনো দরকার নেই, আমি জানতাম বোগাস জিনিস, আমি ভেবেছিলাম কিছু হবে না। তাছাড়া ঘুমও পাচ্ছিল, বলেছিলাম দরকার নেই এসবের। কিন্তু কিন্তু মিমি ইনসিস্ট করলো, এমনভাবে বললো আমি না করতে পারিনি। এটুকু বলেই চুপ করে মাথা নিচু করে রইল পেখম। থামলি কেন বল? তারপর তখন অলমোস্ট 3:30 হবে। আমরা আবার আয়নার সামনে গেলাম। এবার মোমবাতিটা ছিল মিমির হাতে। আবার একসঙ্গে নামটা ধরলাম, কিচ্ছু নেই। কিছু বলতে যাব, হঠাৎ করে মিমি বলে উঠলো, আই স্টোল ইউ বেবি। ওর নাম নিল আগে, তারপর কথাটা বললো। তারপর কোথা থেকে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না। আয়না থেকে একটা চিরচির করে আওয়াজ হলো। তারপরেই না, ও মাই গড, ইট ওয়াজ সো হরিবল। ওর না আমি বোঝাতে পারবো না, ইউ কান্ট ইমাজিন। কি বিভৎস! তার ছবি দেখায় তার চেয়েও বেশি হরিবল। জাস্ট একটা মোমেন্ট, তারপরে সব ঝড় বয়ে গেল। একটা সাইক্লোন যেন। আমাদের 3 জনের ওপর কোনো কন্ট্রোল ছিল না। ভীষণ ব্যথা লাগছিল, কিন্তু কিছু বুঝতে পারছিলাম না। কাঁদিস না, যেন ফ্রিজ হয়ে গেছি। কি মারলো আমাকে! আবার হাউমাউ করে কেঁদে উঠল পেখম। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অর্ণা বলল, স্ট্রেঞ্জ, এত কিছু হলো ঘরের ভিতরে, আর আমি কিছুই টের পেলাম না। আই ডোন্ট নো অর্ণা, আমি জানি না কোথা থেকে কি হয়ে গেল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। গলা দিয়ে আমার একটা আওয়াজও বেরোচ্ছিল না। আমার কিচ্ছু মনে নেই। কিন্তু ভ্লাদিমির গেল কোথায় তারপর? চুপ। নাম নিস না। আচ্ছা ঠিক আছে, শান্ত হ, শান্ত চলে হ। গেছে। আচ্ছা ঠিক আছে, আবার শান্ত চলে শান্ত। আসবে, প্লিজ চুপ কর। আচ্ছা বস। আচ্ছা পেখম, আমি ঘুমিয়ে পড়ার পরে তোরা কোনো নেশা টেশা, আমরা 3 জনই নেশা করে ভুল দেখেছি, হ্যালুসিনেট করেছি, নিজেরাই নিজেদেরকে মেরেছি। তুই কেন ঘুমিয়ে পড়লি? না তো দেখতে পেতিস তুই। ওরে বিভৎস রূপ তুই দেখলে বুঝতিস। কি বিশ্রী সাদা রং, যেন সব রক্ত কেউ ব্লটিং পেপার দিয়ে টেনে নিয়েছে। নাক মুখ আলাদা করে বোঝার কিছু উপায় নেই। সব রক্ত যেন ওর চোখ দুটোয়, টকটকে লাল চোখ, আর টকটকে লাল রক্ত পড়ছিল চোখ দিয়ে, ঠিক যেন কাঁদছে। সাদা গালে লাল রক্ত। ও মাই গড! কুচকুচে কালো লম্বা চুল, ক্যান ইউ ইমাজিন? আর বলছিস আমরা নেশা করছিলাম? ওকে আই এম সরি, কাঁদিস না, আরো চলে গেছে ও। চল ওদেরকে ডাকি, কান্না থামা, চল। শোন, আমরা একদম নর্মাল থাকবো, একদম নর্মাল, কিচ্ছু হয়নি, ভুলে যাব, জাস্ট লাইক এ নাইটমেয়ার, বুঝলি? জাস্ট লাইক এ নাইটমেয়ার। আর কখনো জীবনে আমরা এমন মিস্টেক রিপিট করব না। আর এই বিষয়টা আমাদের 4 জনের বাইরে যেন কেউ না জানতে পারে। আই মিন
নো ওয়ান, বুঝলি? অ্যান্ড ইউ গাইস হ্যাভ টু প্রমিস মি, প্রমিস? পিহুর পাতা হাতের উপর হাত রাখলো বাকি তিনজন। সকাল 8:30 বাজে। এখনো কেউ ফ্রেশ হয়নি। বড়রাও কেউ এত সকালেই খোঁজ নেননি, এই ভেবে যে ছুটির দিন, রাত অবধি জেগেছে, ঘুমোচ্ছে ঘুমোক। মিমি পিহুকে ডেকে তুলতেও ওদের অবস্থা একদম পেখমের মতোই ছিল। একরকম ভয়, একরকম কথাবার্তা, আচরণ। এখন একটু স্থিতিশীল হয়েছে ওরা। বাট মিমি, তুই কালকে ওটা কেন বলতে গেলি? একবারও আমাদেরকে জিজ্ঞেস করলি না? আমি বুঝতে পারিনি, আর কতবার বলবো বলতো? এতখানি সিরিয়াস হবে ব্যাপারটা আমি আমি সত্যিই ভাবতে পারিনি। আমি যখন কালকে পুরো গল্পটা শোনালাম, মন দিয়ে শুনিসনি? আমি তো বলেছিলাম ওই কথাটাও খেপে যায়, আমি পড়েছি এটা। তুই তো 3বার ডাকলেই আসবে সেটাও বলেছিলি, এসেছিল। তাই বলে তুই ও স্টপ ইট ইয়ার, যা হওয়ার হয়ে গেছে। এই না বললি আমরা ওই ব্যাপারে আর কথা বলবো না কখনো। ঠিকই, এই কেসটা থেকে ওভারকাম করতে হবে আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা নিয়ে আর কোনো কথা না বলাই ভালো। আচ্ছা, তোদের কোথাও ব্যথা হয়েছে? প্রশ্নটা মিমি পেখমকে উদ্দেশ্য করে করল পিহু। সারা শরীরে ব্যথা। প্রায় একসাথেই বলল মিমি পেখম। অর্ণা বলল, আচ্ছা, আমি একটা লাস্ট কোয়েশ্চেন করব। বল। পিহু আর মিমি তোরা বিছানায় গেলি কখন কাল? মনে নেই। আমারও মনে নেই, তবে হালকা ধোয়া ধোয়া মনে হচ্ছে, যেন আমাকে আছড়ে ফেলেছিল বিছানায়। স্ট্রেঞ্জ। হ্যাঁ, এত কিছু হলো আর আমি কিছুই টের পেলাম না। কি আশ্চর্য না ব্যাপারটা। খুবই। তুই এতটাও গভীর ঘুমোতে পারিস না যে এটা টের পাবি না। যাক ছাড়, চল সবাই ফ্রেশ হয়ে যাই। আগে গিয়ে যাবি টয়লেটে? একটা জিনিস আমি ভেবেই চলেছি জানিস, আমার ঘুম ভাঙলো একটা গানে, হাই ভলিউমে বাজছিল। অত ভলিউম আমি দিইনি, তবু ভাবলাম হয়তো হাত টাত লেগে। লেডিয়ানার একটা গান। তো তাতে কি হয়েছে? তাতে এই যে লেডিয়ানার গান আমি শুনি না, আমার প্লে লিস্টেই নেই। ইনফ্যাক্ট ওয়েস্টার্ন মিউজিক যে আমি একেবারে লাইক করি না, সেটা তো তোরা জানিসই। রাইট, ও তো সফট গজল, কিছু বাছাই করা রোম্যান্টিক অথবা সুফি ফিশি না ব্যাপারটা? সবচেয়ে বড় ফিশি কি শুনবি? কি? কোন গানটা বাজছিল বলতো? কোন গান? ব্লাডি মেরি কলস মাই নেম। তুই প্লেলিস্ট রিচেক করতে একবার। 3 বার করেছি সেই থেকে, কোথাও নেই আমার ফোনে গানটা। আচ্ছা, এটা কটার সময় হয়েছিল? মানে কটার দিকে বাজছিল এটা? 4:30 দিকে। 1 সেকেন্ড, আমাদের সঙ্গে ওগুলো হয়েছে 3:30 থেকে 4:45 মধ্যে। তারপর আমাদের কিছু মনে নেই, 4:30 ওই গানটা চললো। এই আমার না ভয় করছে এবারে। তোরা ভেবে দেখ, আমাদের সঙ্গে ওসব করার পরেও চলে গেছে বলেই আমরা জানি, তাহলে ততক্ষণ পরে ওই গানটা কি করে? এত ভাবিস না, এত ভাবিস না, এত ভাবিস না। নেই, ও চলে গেছে। থাকলে এতক্ষণে কিছু না কিছু হতো। নেই, চল না আমরা যে যার মতো ফ্রেশ হই। কে যাবি আগে, পিহু? টয়লেটের দরজা বন্ধ করবার সাথে সাথেই চিৎকার শোনা গেল পিহুর। ওরা ওঠার আগেই ছিটকে বেরিয়ে এলো পিহু এবং ধড়াম করে পড়ে অজ্ঞান হয়ে গেল। তাড়াতাড়ি ওরা 3 জন দৌড়লো টয়লেটের দিকে। গিয়ে দেখল দেওয়ালে লাগানো আয়নাটায় কালো কিছু দিয়ে লেখা, ব্যাংক থেকে ফিরে ঘরে ঢুকতেই মেজাজটা গরম হয়ে গেল অর্ণার মায়ের।
সহকারী মেয়েটার উপরেই যত রাগ গিয়ে পড়ল, আর সেটাই স্বাভাবিক। বিকেলবেলা বাড়ি ঢুকে যদি দেখেন টেবিলের এঁটো তখনও পরিষ্কার হয়নি, রাগ হবেই। যথেষ্ট মোটা মাইনে দিয়ে রাখা টুম্পাকে, সারাদিন বাড়ি ওর হেফাজতেই রেখে যাওয়া, এরকম কাজকর্ম হলে তো বিদেয় করতে হয়। টুম্পা, আই টুম্পা, আই টুম্পা, কানের মাথা খেয়েছিস নাকি? কোথায় গেলি রে? কি অবস্থা এখানকার? টুম্পাদি তো চলে গেছে মা। অর্ণাকে দেখে অবাক হলেন ওর মা। এই সময় তো ওর বাড়ি থাকার কথা নয়। অনু, তুই বাড়িতে কেন রে? তোর কোচিং নেই আজ? ছিল তো। তাহলে? তাহলে যাইনি। কেন, শরীর খারাপ? না তো, তাহলে যাসনি কেন? এমনি ইচ্ছে করলো না যেতে। বলে গা মোচড়ালো অর্ণা। এমনি এমনি ক্লাসটা মিস করলি? অ্যাকাউন্টেন্সির ক্লাস ছিল, হ্যাঁ, কমাস পরেই এক্সাম। আমার কিচ্ছু বলার নেই তোকে আর। অর্ণা সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে শুরু করেছে। ওর মা অবাক হলেন, মেয়ের মতিগতি অন্যরকম ঠেকছে কেন? এই টুম্পা কখন গেছে রে? দুপুরে। কেন, ও তো সন্ধে অবধি থাকে রোজ। ওর শরীর খারাপ হয়েছিল নাকি? বলতে পারবো না। বলতে পারবো না মানে? তোকে বলে যায়নি? স্কুল থেকে ফেরার পর তো দেখা হয়েছে তোর সাথে। না, আমাকে বলেনি। খেতে দিয়েছো তো তোকে? তার টেবিলেই তো দেখতে পাচ্ছ থালাবাটি পড়ে রয়েছে। তো সেটাই বলা হচ্ছে, একটুটাও তুলে যেতে পারে। তা তাকে গিয়ে জিজ্ঞাসা করোগে, যাও। মাথাটা আরও গরম হলো এবার। মেয়ে এমন চোপা তো করে না। সবে তেতেপুরে অফিস থেকে এসেছেন, এইসব অনাসৃষ্টি একসাথে নিতে পারলেন না অর্ণার মা। তা তুমি মহারানী কি করছিলে? খেয়ে দে তো এটুকুও তুলতে পারোনি, পড়তেও যাওনি, ওপরে নিজের ঘরে বসে আছো। যথেষ্ট তো বড় হয়েছো, এইটুকু কাজ নিজে করে নিতে পারছো না? পারবো না, জি নয় আমি বাড়ির। বলেই দুমদাম করে সিঁড়ি ভেঙে নিজের ঘরে গিয়ে ধড়াম শব্দে দরজা বন্ধ করে দিল অর্ণা। সব পরিষ্কার করে স্নান সেরে নিলেন অর্ণার মা। হালকা একটা নাইটি পরে 2 কাপ কফি আর কুকিজ নিয়ে উপরে উঠলেন। এই বয়সের মেয়ে, এদের কি আর সবসময় মুড ভালো থাকে? কারণে অকারণে মুড অফ হওয়াটাই যেন দস্তুর। নিজেও তো পেরিয়েছেন সময়টা, জানেন। কোনো বন্ধু বান্ধবের সাথে ঝগড়া হয়েছে হয়তো, তাই হয়তো মেজাজটা টং। যাক, অর্ণা যেমনটা ভালোবাসে কফি, বেশি দুধ বেশি চিনি দিয়ে ওরকমই বানিয়েছেন। কফি খেতে খেতে বোঝাবেন মেয়েকে, এরকম কোচিং কামাই করা ঠিক না। যতই হোক, ছোট থেকে বাবাকে পায়নি মেয়েটা, মাকেও তো সারাদিন পায় না। না, রাগ করাটা উচিত হয়নি। অনু, অনু আসছি। বলে দরজা খুলে ভেতরে ঢুকলেন অর্ণার মা। ঢুকতেই একটা গন্ধ এসে ঝটকা মারল নাকে। মিষ্টি কিন্তু ঝাঁঝালো মতো। ইস, কি করে রেখেছে ঘরটায় মেয়েটা। টুম্পা কি ঘর মোছেনি আজকে? ঘরের চারপাশে তাকাতে তাকাতে বললেন অর্ণার মা। কি জানি, ইস, কি বিশ্রী গন্ধ রে। নতুন কি কোনো রুম ফ্রেশনার কিনেছিস? ফুলের গন্ধ বোধহয় না, কিন্তু বড্ড ঝাঁঝালো গন্ধ। এই জানলাগুলো খোল সব। বলে নিজেই জানলাগুলো খুলে দিলেন উনি। তারপর মেয়ের পাশে এসে বসলেন বিছানায়। কফিটা এগিয়ে দিলেন মেয়ের দিকে, নিজেও চুমুক দিলেন। টুম্পাকে কাল ভালো করে বকে দিতে হবে, বুঝলি? খুব ফাঁকিবাজ হয়েছে আজকাল, ঘরদোর মোছেও না ভালো করে। ছাড়িয়ে দাও না। যা, এইভাবে ছাড়ানো যায়? কতদিন ধরে কাজ করছে বলতো মেয়েটা, একটু বকে দিলেই হবে। তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। কফিতে চুমুক দিতে দিতে বলল অর্ণা। আবারও অবাক হলেন ওর মা। কেমন কথাবার্তা বলছে মেয়ে, মুড সুইং। খেয়াল করলেন মেয়ে বেশ লিপস্টিক পরেছে। ঘরে বসে লিপস্টিক পরে কি করছে? নিচে যখন নেমেছিল তখনও কি লিপস্টিক পরা ছিল? মনে করতে পারলেন না উনি। বললেন, বাহ, তোর লিপস্টিকের রংটা তো খুব সুন্দর অনু। নতুন? আজ পার্সেল এলো বুঝি? অর্ডার করেছিলি? না তো,
এটা পুরনো। ও কোথাও বেরিয়েছিলি? না, বাড়িতে ছিলাম। ভ্রুতে ভাঁজ পড়ল অর্ণার মায়ের। সকালে দেখে গেলেন মেয়ে পড়ছে, স্কুলে যাবে বলল, এসে দেখেন কোথাও যায়নি, বাড়িতে লিপস্টিক পরে বসে আছে। এমনটা তো কখনো হয় না। প্রেম টেম করছে নাকি? কোথাও মিট করতে গিয়েছিল, নাকি বাড়িতেই কেউ এসেছিল? বুকটা কেঁপে উঠল অর্ণার মায়ের। টুম্পা কি মরতে যে তাকে না জানিয়ে চলে গেল আজ। একটা ফোন তো করতে পারত, উনি তাড়াতাড়ি ফিরতেন তাহলে। একটু পরেই টুম্পাকে ফোন করে ঝাড় দেবেন। কাল কিন্তু স্কুল কামাই করিস না অনু। হুম, যাবো কাল। দেখে এদিকে এদিকে। ইস, স্নান করিস নি আজ না? কি আশ্চর্য, স্নান করবো না কেন? চুলগুলো এরম হয়ে আছে, জামা কাপড় অগোছালো, মুখ চোখটাও তো শুকনো লাগছে তোর। এই শরীর ঠিক আছে অনু? ভ্যান ভ্যান করো কেন এক কথা? বলছি তো শরীর ঠিক আছে। তুই এভাবে কথা বলিস কেন রে? তুমি বলাতে বাধ্য করছো, আশা থেকে ভেজর ভেজর। অনু, অসভ্যতার কিন্তু একটা লিমিট আছে। তুই খুব বেয়াদব হয়েছিস। বেশ করেছি। বলে খাট থেকে নামলো অর্ণা। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে নিল, আর একবার লিপস্টিক বুলিয়ে নিল ঠোঁটে। আমি বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? কোথায়? মিমির বাড়ি। এখন 7:30 বাজে, এখন মিমির বাড়ি যাবি কেন? দরকার আছে তাই। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, চল। আমি একাই পারবো, ঠিক চলে আসবো। জামাটা চেঞ্জ কর, কি পরে যাচ্ছিস? বাড়িতে পরার টি শার্ট 3/4 প্যান্ট পরেই এগোচ্ছে অর্ণা। কুঁচকে আছে জামাগুলো। মায়ের কথার উত্তর দিল না অর্ণা। উনি আবার বললেন, অনু, ঘরে পরার জামা পরে কে রাস্তায় যায় রে? চেঞ্জ করে যা না। ওফ, দরকার নেই। মেয়ে হনহনিয়ে বেরিয়ে যেতে সোফায় বসে পড়লেন উনি। কোথায় গেল অনু? মিমির বাড়িতেই তো। অমন হঠাৎ করে উঠে পড়ল কেন? চুল আঁচড়ালো, লিপস্টিক পরল, এদিকে ঘরের বিচ্ছিরি জামা কাপড় পরেই। বয়ফ্রেন্ড হয়নি তো? তার সাথেই দেখা করতে চলে গেল নাকি? না, টুম্পাকে ফোন একটা করতেই হবে। তারপর না হয় মিমির বাড়িতেও একবার। না থাক, মিমিকে ফোন করাটা ঠিক হবে না। মেয়ে ভাববে মা সন্দেহ করছে। টুম্পার নাম্বারটা ডায়াল করলেন। কয়েকবার রিং হতেই ধরল টুম্পা। কাকি? এই তোর বাড়িতে কিছু হয়েছে নাকি রে? না না কাকি। রাখতে কাকি, কোনো বিপদ হয়নি যখন তখন অসময় চলে গেলি কোনাক কেলে? তারপরে আবার টেবিলের ওপর ভাতের থালা বাটি সব আলগা হয়ে পড়ে আছে, রান্নাঘরে মাছের ঝোল আঢাকা। আমাকে যে এখন রান্না করতে হবে সেই বেলা? আমার কথাটা শোনো কাকি, আমি এমনি এমনি আসিনি গো। যে কারণেই যাস, একটা ফোন করবি না আমাকে? মনে ছিল না আমার, যা হয়েছিল। এই শোন, দিদি কোথাও বেরিয়েছিল আজ? না। তুই গেছিস কখন? ওই তো খেতে দিয়েই, ওই 2টো মতো হবে। শোনো না, আমি আর যাবো না গো কাকি। মানে যাবো না মানে? তুমি তুমি রাগ করো না গো, আমি আমি তোমার বাড়িতে আর যাবো না। কেন? না না, আমি যাবো না। শোন টুম্পা, তুই তো খুব ভালো করে জানিস তোর ওপর আমার গোটা সংসারটাকে ফেলে আমায় বেরোতে হয়। তাহলে তুই এভাবে হঠাৎ করে ডুবিয়ে দিলে আমার অফিসটা কি হবে বল? তুমি যতক্ষণ থাকবে ততক্ষণই থাকবো। তাহলে ভোরে গিয়ে সব কাজ করে দিয়ে আসবো, আর তোমার সাথেই বেরিয়ে পড়বো। দরকার পড়লে তুমি অফিস থেকে আসার পর আবার যাবো ক্ষণ। আজ কি অবাক হওয়ার দিন? কি হচ্ছে এগুলো? কেন বলতো? কি হয়েছে? দিদি কিছু বলেছে, বকেছে, খারাপ কিছু বলছে? কি হয়েছে বল? না না। তাহলে বলবো? বল। রাগ করবে না তো কাকি? বল বলছি তো। তুমি বিশ্বাস করবে না জানি, তোমরা এসব বিশ্বাস করো তাড়াতাড়ি না। বল টুম্পা, রাতে রান্না বসাতে হবে। দিদির না একটা কিছু হয়েছে গো। কিছু একটা মানে? কিছু একটা কি হয়েছে? খারাপ কিছু, মানে মানে খারাপ কিছুর হাওয়া লেগেছে দিদি। হাওয়া লেগেছে মানে? এ আবার কি কথা? বিশ্বাস করো কাকি, দিদি এমন কোনোদিন করেনি। আজ আজ আমি যা দেখেছি। কি দেখেছিস বলতো? কি কি করেছে অনু বল? ওই তুমি চলে যাবার পর
স্কুলের ভাত গুছিয়ে দিদিকে ডাকতে গেলুম, তো বললো যাবে না। দরজা বন্ধ ছিল দিদির। ভাবলুম শরীর টরীর খারাপ কিনা, আমি নিজের মতো সব কাজ করলুম। তারপর দুপুরে আবার দরজা ধাক্কালুম, জানে যেতে বললুম দিদিকে। ভাত বাড়ছি তাও বললুম, হ্যাঁ বললো ঘর থেকে। তারপর ভাত বাড়ছি, খুব জোরে গান বাজালো দিদি, খুব খুব জোরে। এমন জোরে বাজায় না কিন্তু, ইঞ্জিরি গান, খুব আওয়াজ। ডাকছি নিচ থেকে, সাড়া নেই। শুনতে পাইনি হয়তো। ওপরে ডাকতে গিয়ে দেখি দরজা খোলা। তখন ভেতরে ঢুকতে যাব, দেখি কি দেখলি? দেখলুম দিদি বিছানার উপরে উঠে নিচে মাথা আর উপরে পা দিয়ে আছে। মানে? হ্যাঁ কাকি, ওরকম ভাবে একভাবে তাকিয়ে আছে দিদি। যোগা করছিল হয়তো, অনু তো মাঝে মাঝেই করে, তুইও না? দেখ না গো কাকি, ওতে তো দেওয়ালে ঠেস লাগে। আর আজ তো দিদি বিছানার মাঝখানে ওভাবে ছিল। কি বলবেন ভেবে পেলেন না অর্ণার মা। খাটের মাঝখানে উল্টো হয়ে থাকে কিভাবে মানুষ? মিথ্যে বলছে নাকি টুম্পা? কাজ করবে না বলে? হয়তো বেশি মাইনেতে পেয়েছে কোথাও। বাজে কথা রাখতো, যত উল্টো পাল্টা কথাবার্তা। এত মিথ্যে বলিস কেন টুম্পা? এটা শুনে কেঁদে ফেললো টুম্পা। মায়ের দিব্যি কাকি, মিথ্যে বলিনি। আমি দিদিকে দেখেই দৌড়ে পালিয়ে এসেছি নিচে। পিছনে দেখি দিদিও আমাগুড়ি দিয়ে, না না না, ঠিক ঠিক আমার না, পেটে ভর দিয়ে ঘষে ঘষে নেমে আসছে নিচে। বাপরে, ওই দেখেই আমি পালিয়ে এসেছি কাকি। কিছুই বুঝছেন না অর্ণার মা। টুম্পা সত্যি বলছে, এটা সম্ভব। কি হয়েছে মেয়ের? মেন্টাল ইস্যুজ? হে ভগবান, এই একজনকে নিয়েই তো বেঁচে থাকা, তার আবার। কাকি, কাকি, তুমি তুমি ঠিক আছো তো? আর দিদি কোথায়? ও বেরিয়েছে একটু। আমি গিয়ে জট করে কটা রুটি করে দিয়ে আসবো। ফ্রিজে মাংস আছে কালকের। আসবি না? থাক, আমি করে নেবো কটা রুটি। তুই কাল তাহলে ভোরেই আসবি। আর একটা কথা কাকি, কি? দিদির গায়ে না কেমন দ্বারা যেন একটা গন্ধ বেরোচ্ছিল আজ, খুব ঝাঁঝ। ওমা অর্ণা, তুমি এখন এই অসময় একা এলে? আবার কোনো প্রজেক্ট নাকি নাকি বই ফেলে গেছো? মিমির মা অবাক হলেন একটু দরজা খুলেই। 8টা বেজে গেছে, এখন অর্ণা? অর্ণা ওসবের উত্তর না দিয়ে বলল, মিমি কোথায় আন্টি? মিমি ওর ঘরেই আছে, যাও। মিমি পড়ছিল। হিস্ট্রি ভীষণ কঠিন লাগে ওর। কেন যে এই সাবজেক্টটা নিতে গেল চাই, কিছুই যেন মাথায় ঢোকে না। ইহা বড় বড় নোট শুধু। পড়ছিস? একটু চমকে যায় মিমি, তারপর বলে, তুই এখন কি কেস? আয় আয়। হিস্ট্রি নিয়ে নাকানি চোবানি খাচ্ছিস তো? মিমি সামনে খোলা খাতাটার দিকে তাকালো একবার, একবার অর্ণার দিকে। দরজার কাছে দাঁড়িয়ে ও বুঝলো কিভাবে হিস্ট্রির খাতা এটা। আরে বাস, তুই কিভাবে বুঝলি? বুঝলাম। আর বলিস না, ওয়ার্ল্ড হিস্ট্রি আবার। উফ, ইন্ডিয়ান হিস্ট্রি এনাফ ছিল না তো? না, ছিল না। সেই তুই কিভাবে বুঝবি বল? তোর তো আর এসব পড়তে হয় না। কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি না পড়লে জানবি কিভাবে ইংল্যান্ডে 15th সেঞ্চুরিতে কি হয়েছিল? প্রথমে ব্যাপারটা না বুঝলেও পরক্ষণেই বিষয়টা বুঝতে পারল মিমি। তুই এখনো ওটা ধরে আছিস অর্ণা? ফরগেট ইট ইয়ার।
আমরা সবাই ওভারকাম করে গেছি। আজ প্রায় 1 সপ্তাহ হতে চললো। হ্যাঁ, আজকেই তো ফ্রাইডে, তাহলে ভাব লাস্ট ফ্রাইডের ঘটনা এটা। ছাড় তো, বস, আয়। দাঁড়িয়ে আছিস কেন? পায়ে পায়ে এগিয়ে এলো অর্ণা, বসলো বিছানায়। বিছানায় বসতেই মিমির মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। ভয় ভয় বলল, ওই গন্ধটা পেলাম অর্ণা, এতদিন পাইনি তো। আজকে হঠাৎ, সেদিনের পর এখন তুই পেলি? কথাটা যেন শুনতেই পেল না অর্ণা। কুইন কবে কি করেছে, কি কি ভুল তার, সেসব বলবি। কিং কুইনের সাথে কতটা চিট করেছে, ওই প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ন সেভারগুলো কতটা নিষ্ঠুর ছিল, এইসব তোরা জানবি না বল? এসব তোরা জানবি না? শেষমেশ বাচ্চাটা কতদিন ক্যারি করেও। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে একটা সরু মুখের ছুরি বের করলো অর্ণা। জানলে ডিটেইলে জানতে হয়। শুধু শুধু ওয়ান সাইডের কথাবার্তা কেন বলবি বল? শুধু শুধু ওয়ান সাইডের কথাবার্তা কেন বলবি বল? বসে থাকা মিমি কিছু বুঝে ওঠার আগেই ওর নাভির ঠিক নিচে সজোরে ঢুকিয়ে দিল। ঝাঁঝালো গন্ধটা তীব্রভাবে এসে এমন ঝাপটা মারল যে মিমি যন্ত্রণার অনুভূতিটাও ভুলে গেল। বিবশ হয়ে গেল মস্তিষ্ক, শরীর। রক্তাক্ত মিমির চুলের মুঠি ধরে কানের কাছে ঠোঁট নিয়ে এসে ফিস ফিস করে অর্ণা বলল, Darling, may you never have a baby. You will still like it. Try it. চুপ করে লোডশেডিং হয়ে গেল তখনই। বাইরে বৃষ্টি নেমেছে। এত দেরি কেউ করে? কতবার ফোন করেছি তোকে, ধরছিস না। আবার লোডশেডিং হয়ে গেল। হ্যাঁ, এই অনু ভিজেছিস? মোমবাতিটা কোথায় গেল? ভালো লাগে না। কোনো উত্তর না দিয়ে কটকটিয়ে উপরে উঠে গেল অর্ণা। ঘণ্টাখানেক বাদে একটা বড় মোমবাতি জেলে সেটা নিয়ে ওপরে চললেন অর্ণার মা। মেয়ের ঘরের এমার্জেন্সি লাইটে এতক্ষণ চার্জ থাকার কথা নয়। লোডশেডিং হয় না, তাই চার্জেও বসানো হয় না নিয়ম করে। তাছাড়াও মেয়ের সাথে কথা বলা দরকার। টুম্পা যা বলল, দরজা খোলাই ছিল। মোমের আলোয় উনি দেখলেন মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে। ঘর অন্ধকার, পিছন দিকটা দেখা যাচ্ছে। ভিজে চুল আঁচড়ানো পিঠময়, জামাটাও ভিজে। ইস, নির্ঘাত ভিজে এসেছে বৃষ্টিতে। অনু, ভিজে জামা কাপড় না ছেড়ে এখন আয়না দেখছিস? যা চেঞ্জ কর, ঠান্ডা লেগে যাবে তো বাবা। I want to run from paradise. I still see you in my eyes. গুনগুন করে গান গাইছে অর্ণা। মায়ের দিকে তাকালো না। মা আবার বললেন, দেখো, মেয়ে এখন গান গাইছে। অনু, গান গাইছিস এখন, চেঞ্জ করবি না? আয়নার দিকে তাকিয়েই মৃদু তুলে উঠল অর্ণা, খানিকটা নাচের তালের মতো ভঙ্গি করে। গাইতে থাকলো। হতভম্ব হয়ে গেলেন অর্ণার মা। কিছু বলতে যাবেন, ঠিক তখনই শুনলেন ফোন বাজছে। ফোনটা হাতেই ধরা ছিল। দেখলেন আননোন নাম্বার। হ্যাঁ, হ্যালো। হ্যালো হ্যালো, অর্ণা কোথায়? অর্ণা কোথায়? ও কি সর্বনাশ করে গেছে আমাদের জানেন? হ্যাঁ, ও কি সর্বনাশ করে গেছে আপনি জানেন? ওকে এত ভালোবাসতাম আমরা, আর ও এখানে কি করে গেছে? আমার মেয়েটা বন্ধু বান্ধব প্রাণ ছিল, আর এই প্রতিদান দিল। ও এই প্রতিদান দিল। আপনার মেয়েকে আমি পুলিশে দেবো, আপনি মাথায় রাখবেন। কে বলছেন বলুন তো, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি মিমির মা বলছি। আপনি কিচ্ছু বুঝতে পারছেন না? না না দিদি, আমি বুঝতে পারিনি। আপনার নম্বর নয় তো এটা। যাক গে, কি হয়েছে আপনার মেয়ের?
বলতে বলতে হাউমাউ করে কাঁদছেন মিমির মা। অর্ণার মা কি বলবেন বুঝে উঠতে পারলেন না, হাত পা কাঁপছে তার ঠকঠক করে। মিমির মা আবার বললেন, আপনার মেয়েকে আমি পুলিশে দেব, ওই ডাইনি মেয়েকে আমি পুলিশে দেব, হাসপাতাল থেকে আমি শুনুন দিদি, কিছু একটা গন্ডগোল হচ্ছে বোধহয়। আপনি আপনি আপ- 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 আপনি শান্ত হন, শান্ত হন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, আপনি শান্ত হন। কি বললেন? সব ঠিক হয়ে যাবে? কি করে ঠিক হবে? হ্যাঁ, আপনার মেয়ে কি করেছে আপনি জানেন? জানেন আপনি? আমার মেয়েটার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে আপনার মেয়ে। সব শেষ করে দিল, সব শেষ করে দিল। কোন হসপিটালে আছে বলুন? যে হাসপাতালে আমি আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মেয়েটার কি হবে, ওকে বোঝাতে পারবো কিনা। জানেন আপনি একটু আসুন, আমি এখনই আসছি, আপনি শান্ত হন, আমি এখনই আসছি। কত রক্ত। এবারে মেয়ের কথা মনে পড়ল অর্ণার মার। কথা বলতে বলতে কখন ঘর লাগোয়া ব্যালকনিতে চলে এসছেন খেয়াল নেই। পিছন ঘুরতে যাবেন, তার আগেই সেই সন্ধেবেলার ঝাঁঝালো গন্ধটা নাকে এলো। মিথ্যে বলছে, খুন করতে যায়নি তো। খুন করতে গেলে তো সাপটে দিয়েই আসতাম। খুদও করে দিয়েছি শুধু। She will never get a baby. এক ঝটকায় পিছন ঘুরেছেন অর্ণার মা। অন্ধকার ব্যালকনি, অন্ধকার চারপাশ, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। সেই আলোতেই দেখলেন সামনে মেয়ে দাঁড়িয়ে। মেয়ে? হ্যাঁ, তাই হবে। কিন্তু এটা কোন মেয়ে? অনু। ফ্যাট ফ্যাটে সাদা রং সারা শরীরের, যেন চুন লেপে দিয়েছে কেউ। পুরো মুখটা সাদা, শুধু ঘন রঙের কোনো তরল গড়িয়ে পড়ছে চোখ দিয়ে। অনু, কি হয়েছে তোর? অনু, তুই তুই উত্তর দিল না অর্ণা। ব্যালকনিতে উঠে পড়ল হঠাৎ, আর বাইরের দিকে ঝাঁপিয়ে পড়ল। হাত দুটো দিয়ে ধরে রইল রেলিং, ঝুলে রইল। অনু, কি করছিস? ভেতরে আয়, আয়, এক্ষুনি ভেতরে আয়, তুই পড়ে যাবি তো। খ্যাক খ্যাক করে হাসতে থাকলো অর্ণা, আর দুলতে লাগলো শূন্যে। কয়েক সেকেন্ড পরেই উল্টে এক লাফ দিয়ে ব্যালকনির ভেতরে এসে দাঁড়িয়ে পড়ল। তারপর বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। সার্জারি চলছে, তবে প্রচুর রক্ত বেরিয়ে গেছে দিদি। অর্ণা যেটা কি করলো। মিমির মা অর্ণার মায়ের বুকে মুখ গুঁজেই কেঁদে ফেললেন। খুব অস্বস্তিতে পড়লেন অর্ণার মা। এখানে মিমির বাড়ির প্রচুর লোকজন, সবাই ঘুরে ঘুরে তাঁকেই দেখছে। একটা ছেলে বলল, এটা পুলিশ কেস এমনিতেই, পুলিশ এলো বলে। কথাটা অর্ণার মাকে শুনিয়েই বলা, বুঝলেন তিনি। উত্তর দিলেন না। তার মেয়ের বিরুদ্ধে অভিযোগ সত্যি হলে এ অন্যায়ের ক্ষমা নেই। কিন্তু কোথাও ভীষণ খচখচ করছে। অনু আদৌ ঠিক আছে? কিছু তো অঘটন হয়েছে একটা। ওই রূপ সুস্থ মানুষের হতে পারে, কিন্তু কথা কে বিশ্বাস করবে? থানা, পুলিশ? কখনো না। প্রচুর ব্লাড লস হয়েছে, এখানে আসার সাথে সাথেই প্রায় ওটিতে নিয়ে যাওয়া হয়েছে।
এখন দেখা যাক কি হয়। বলতে বলতেই দুজন ডক্টর বেরিয়ে এলেন ওটি থেকে। দৌড়ে গেল সবাই। ডক্টর জানালেন, ছুরিটা ঠিক নাভির নিচে ঢোকানো হয়েছে এবং গভীরভাবে ঢুকেছে সেটা। স্টিচ করায় ব্লিডিং আটকানো যাচ্ছে না। একটা অর্গান বাদ দিতে হবে মিমির, নয়তো লাইফ রিস্ক হয়ে যাবে। ডাক্তারবাবু, আপনার যা ঠিক মনে হচ্ছে আপনি তাই বাদ দিয়ে দিন। আমার কিচ্ছু বলার নেই, শুধু আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন প্লিজ। আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন আপনি। শুনুন, এক্ষেত্রে ইউটেরাস বাদ দিতে হবে। এর ফলে মিমি কখনো সন্তান ধারণ করতে পারবে না, বাট শি উইল রিকভার সুন। কান্নায় ভেঙে পড়লেন আবারও মিমির মা। তখনই অর্ণার মায়ের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলেন মেয়ের নাম্বার। বুকটা ধড়াস করে উঠল। মেয়েকে বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে চলে এসেছেন। এখন মাঝরাত পেরিয়ে গেছে। মেয়ে উঠে পড়ল নাকি? আবার যদি ব্যালকনি থেকে। হ্যালো, ওটার বাচ্চা হবে না তো? কি? তুই কিভাবে? অনু, I'm not your Onu. I will be soon. ফোনটা কেটে গেল। যখন বাড়ি ঢুকলেন অর্ণার মা, দেখলেন নিজের ঘরে মেয়ে ঘুমোচ্ছে। এত রাতে উবার পাওয়া যায় না, ওই চক্করেই রাত শেষ হতে চলল। মেয়েকে একদম স্বাভাবিকভাবে ঘুমোতে দেখে ওর দরজাটা ভেজিয়ে দিয়ে নিচের টয়লেটে গেলেন ফ্রেশ হতে। বেরিয়ে চেঞ্জ করতে করতে ভোরের আলো ফুটেছে। উপরে গিয়ে শুয়ে পড়লেন মেয়ের পাশে। ঘুম ভাঙল যখন তখন বেলা অনেক। প্রথমেই মেয়ের দিকে চোখ পড়ল, ঘুমোচ্ছে অঘরে। তারপর মিমির কথা মনে পড়তেই ফোন করলেন মিমির মাকে। হ্যালো, অর্ণার মা বলছি দিদি। মিমি কেমন আছে এখন? ডাক্তার বলেছে 48 ঘন্টা না গেলে উনি আর কিছু বলতে পারবেন না। অপারেশনটা সাকসেসফুল হয়েছে, এটাই সব থেকে আনন্দের কথা বাবা। হ্যাঁ, সেই। আপনি বাড়ি গেছেন? না না, এখনো হাসপাতালেই আছি। মেয়েটার জ্ঞান ফিরুক, তারপরে একটু ঘুরে আসবো না হয়। দিদি, আপনাকে এটা এই সময় বলা উচিত হবে কিনা বুঝতে পারছি না, তবুও বলছি। ওই যে ওরা নাইট স্টে করেছিল না আপনার বাড়িতে একদিন, তারপর থেকে কিছু বাড়িতে নোটিস করেছেন? এনি চেঞ্জ? ওই রাতেই ওরা কিছু একটা ঘটিয়েছিল সম্ভবত। ওরা 4 জনেই ঘটিয়েছিল, যার ফলেই হয়তো। আমি জানি দিদি, সেই জন্যই আর থানা পুলিশ কিছু করিনি। সে সমস্ত আপনাকে পরে বলবো। জানেন? কি জানেন? এখন আমার আর কিচ্ছু কথা বলার মতোই ক্ষমতা নেই। ঠিকই। না না না, আই এম ভেরি সরি দিদি। আপনি আই এম এক্সট্রিমলি সরি। আপনি 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 একটু রেস্ট নিন। আমি বিকেলে গিয়ে মিমিকে একবার দেখে আসবো। আর থ্যাংক ইউ পুলিশের ব্যাপারটা। আচ্ছা, আপনি বেখমের খবরটা পাননি? বেখম? না তো, কি খবর বলুন তো? বেখম হসপিটালাইজড। কি? কখন? আজ সকালের দিকেই বোধ হয়। এক্স্যাক্ট টাইমটা আমি জানি না ঠিক। কিন্তু কেন? স্ট্যাবিং, অ্যাবডোমিনাল স্ট্যাবিং। মিমিরও তো। ওরা বোধ হয় খুব বড় কিছু ভুল করে ফেলেছিল সেই দিন, যার থেকে রেহাই নেই হয়তো ওদের কারোর। জানি না। ভীষণ চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল পিহুর। উঠতে গেল, কিন্তু এত ব্যথা করে উঠল ঘাড়ের কাছটা।
ঘাড়ে আবার কি হলো? আবার শুয়ে পড়ল পিহু। এত যন্ত্রণা হচ্ছে, জ্বালা করছে। চোখে জল চলে এলো পিহুর। মা, ও মা। চিৎকারটা আরো বাড়ল না? এত গলা কাঁদে, আর মা আসছে না কেন? নিচে এত লোকজন এসেছে কেন সকাল সকাল? মায়ের গলাও পাচ্ছে না। কি ভুলভাল বলছেন বলুন তো? হ্যাঁ, যান যান, বেরিয়ে যান এখান থেকে। আমি কিন্তু পুলিশ ডাকবো। পুলিশ তো আমরা ডাকবো। পিহু উপর থেকে পরিষ্কার শুনতে পেল বাপি কথা বলছে, কিন্তু কার সাথে? মেয়ে বলতে কার কথা বলছে? দিদি। কিন্তু সে তো মাসির বাড়িতে গত সপ্তাহ থেকে। কিছু করে গেছে নাকি দিদি? এটা দিদির বয়ফ্রেন্ডের বাড়ির লোকজন নাকি? দিদি বলেছিল বটে ওরা সব পার্টি করে। সর্বনাশ, দিদিকে ফোন করবে একটা। ঘাড়ে হাত চেপেই নিজের মোবাইলটা টেনে নিল পিহু। নাম্বার ডায়াল করছে, তখনই দরজা খুলে ঢুকে এলেন মা। এই, এসব কোন ছোট লোকদের সাথে বন্ধুত্ব করিস? হ্যাঁ, এটা তোর ছোটবেলার বন্ধু? ছি ছি ছি, চল নিচে, দেখ কেমন অপমান করছে আমাদের। কে কে এসেছে? তোর বন্ধু, পেখমের কাকা, দাদা, বৌদি, সবাই। কি নাকি কাণ্ড করেছে মেয়ে। পেখম? ওর আবার কি হয়েছে? আরে ও হসপিটালাইজড। কি কি হয়েছে ওর? কে নাকি ওর ওপর ছুরি চালিয়েছে। কি বলছো? ধপ করে বিছানায় বসে পড়ল পিহু। আর তখনই ঘাড়ের ব্যথায় মুখটা বিকৃত হয়ে গেল অজান্তেই। আমার শরীর খারাপ লাগছে খুব। কি হলো তোর আবার? খুব ব্যথা করছে ঘাড়টায়। কই দেখি দেখি। চুলটা সরিয়ে ঘাড়টা দেখেই পিহুর মা আঁতকে উঠলেন। মাগো, লম্বা লম্বি ভাবে কাটা জায়গাটা, কানের ঠিক নিচের অংশ, বেশ গভীর ক্ষত। এটা কখন হলো? ইস, কতখানি কেটে গেছে। কেটে গেছে? কই জানি না তো। জানিস না? এত গভীর ক্ষত জানিস না মানে? সত্যি জানি না, খুব ব্যথা করছে ঘুম থেকে ওঠার পর থেকে। তোমাকে আমি ডাকলামও তো, ওষুধ দাও না মা, ব্যথা করছে। কিছুক্ষণ চুপ করে রইলেন পিহুর মা, তারপর বললেন, কাল যখন ঘুমোতে গেলি তখনও তো কিছু ছিল না। না তো। তাহলে? মা ওষুধ দাও একটা, তারপর চলো পেখমকে দেখতে যাবো আমি। ওরা কেন এসেছে বলতো? খবর দিতে? না। তাহলে? ওরা বলছে তুই অ্যাটাক করেছিস পেখমকে। কাল শেষ রাতের দিকে তুই নাকি ওদের ব্যালকনি দিয়ে পেখমের ঘরে ঢুকে ওকে স্ট্যাব করেছিস। ও বলেছে তোর কথা। কি? আমি পাগল নাকি? আমিও তো সেটাই বলছি। আচ্ছা, তোর এই ঘাড়ের কাজটা এইভাবে কাটলো কি করে রে? পিহু খানিকক্ষণ তাকিয়ে রইল মায়ের দিকে, তারপর বলল, মা তুমি কি আমাকে ডাউট করছো? এই কথার কোনো উত্তর দিলেন না পিহুর মা। আয় তাড়াতাড়ি, ওরা দাঁড়িয়ে আছে। মাথাটা ফাঁকা, ভারী চোখের পাতা, পি পি করে একটা শব্দ হচ্ছে যেন। ও কি মরে গেছে? এটা কি স্বর্গ? চোখের পাতা একটুখানি খোলবার চেষ্টা করতেই সাদাটে সাদাটে রং দেখল কেবল। কি ঠান্ডা এখানটা, সাদা আর ঠান্ডা। নিশ্চয়ই এটা স্বর্গ। ও মরেই গেছে। বাবা মা বড়দা বৌদি ছোটদা কি করছে ওরা? কাঁদছে খুব। আহারে। আর অর্ণা, মিমি, পিহু 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 নামটা ঘুরপাক খাচ্ছে মাথায়।
পিহু, পিহুই তো। পিহু কেন এমন করলো ওর সাথে? ওরা কত ছোটবেলার বন্ধু, কত টিফিন ভাগ করেছে, ড্রেস এক্সচেঞ্জ করেছে, নোটস টুকে দিয়েছে ওর, কত সিক্রেট রেখেছে। সিক্রেট, 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 সিক্রেট। সেই গেমটা সিক্রেট। চেতনায় দুবার টোকা দিল যেন কেউ। তাই তো সেই গন্ধটা, সেই মিষ্টি পারফিউমের মতো অথচ ঝাঁঝালো গন্ধটা সে পাচ্ছিল কাল পিহুর গা থেকে। পিহু, পিহু, পিহু। মেরি, মেরি, ইয়েস, মেরি। ওই সেই সাদা রঙের রূপটা, চোখ দিয়ে রক্ত পড়ছিল। ওটা পিহু না, ওটা মেরি ছিল। মেরি, ব্লাডি মেরি। দুফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ থেকে। তখনই কানে এলো, স্যার, স্যার, শি ইজ রেসপন্ডিং। বেগম, ক্যান ইউ হিয়ার মি? আই এম ইয়োর ডক্টর। বেগম, শুনতে পাচ্ছ আমাকে? বেগম বুঝলো ও বেঁচে আছে, মরেনি। আবারও দুফোঁটা জল গড়িয়ে কানে ঢুকে গেল। ক্ষীণ স্বরে আওয়াজ করল, এই তো, গুড, ভেরি গুড, ব্রেভ গার্ল। সিস্টার, ইঞ্জেকশনটা পুশ করুন। কি? পিহু? পিহু কি বেগম? কিছু বলবে? পিহু, তোমার বাড়ির কাউকে ডাকবো? কথা বলতে পারবে? প্রেশার নেবে না কিন্তু, পারবে? ততক্ষণে নার্স ইঞ্জেকশন পুশ করে দিয়েছেন। না, এখন থাক। আচ্ছা, এখন তুমি রেস্ট নাও, পরে কথা বলো। এই মুহূর্তে স্ট্রেস নেওয়াটা ঠিক হবে না। টেক রেস্ট, কেমন? ডাক্তার দেখলেন, চোখ দিয়ে ডাকছে বেগম। এগিয়ে গেলেন উনি। বলো, কিছু বলবে আমাকে? মুখটা নামিয়ে আনলেন বেগমের মুখের কাছে। বেগম কষ্ট করেই বলল, পিহু, পিহু ইজ নট গিল্টি। পিহু ইজ নট গিল্টি। মেরি, that evil. আচ্ছা, ফাইন। তুমি ঘুমোও এবার। সিস্টার ইঞ্জেকশন দিয়েছেন, পরে কথা হবে আবার। ডাক্তার বেরিয়ে এলেন রুম থেকে। পাশে থাকা সিস্টারকে বললেন, মেয়েটির বাড়ির লোকজন কোথায়? এই তো এখানেই আছেন স্যার। যে কোনো একজনকে আমার রুমে পাঠান, আর ওদের গুড নিউজটা দিন যে মেয়ের সেন্স এসেছে, কথা বলছে, মুভমেন্টও নট ব্যাড। শিওর স্যার। কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। শান্ত হন, উত্তেজিত হবেন না। আমাকে পেশেন্ট যতটুকু বলেছে আমি ততটুকুই আপনাকে বললাম। ও ভুল বকছে হয়তো, ঘুরে আছে তো। মিস্টার বোস, আমার পেশেন্ট কিভাবে কথা বলছে, ঘোরে না সুস্থ মস্তিষ্কে, অ্যাজ আ ডক্টর আমি সেটা বলবো। এই কারণেই তো আমি ডাক্তার, তাই না? হ্যাঁ, সেটা ঠিক। আমরা কি কথা বলতে পারি স্যার? আজ তো কোনোভাবেই অ্যালাউ করবো না, কাল অবস্থা বুঝে দেখা যাবে। এই মুহূর্তে আমি কোনো রিস্ক নিতে চাইছি না। যথেষ্ট ভালো ইমপ্রুভ করছে আপনার মেয়ে, এর মধ্যে কোনো রকম ইস্যু আমি আসতে দেবো না। না মানে, কিন্তু স্যার পুলিশকে আপাতত যা বলার আমিই বলবো। আমাকে যতটা যা বলেছে বেগম সেটাই বলবো, আর ওনাদের কথা বলার পারমিশন সময় মতো আমি দেবো। এখন একেবারেই না। স্যার, মেয়েটার শাস্তি হবে না? যখন দরজা ভাঙা হয় ওর চিৎকারে ও কিন্তু ওই মেয়েটার নামই করেছিল। সামনে বসা যুবকের দিকে তাকালেন ডাক্তার, বললেন, পেশেন্টের কে হন যেন? দাদা স্যার, বড়দা। তা আগে বোনের সুস্থতা চান না বিচার সভা? অবশ্যই সুস্থতা চাই, কিন্তু আমার বোনকে বাড়িতে ঢুকে মেয়েটা ওভাবে জখম করলো। খুন করতে চেয়েছিল, পারেনি। আমার বোনটা তো ক্ষত হয়ে গেল। বলুন, ও তো আর মা হতে পারবে না কখনো। ইউটেরাস কেটে বাদ গেলে বায়োলজিক্যালি মা হতে পারবে না ঠিকই, কিন্তু এছাড়াও অনেক পদ্ধতি আছে এখন। সেরম হলে অ্যাডপ্ট করবে। আর সেসব তো পরের কথা। বেগম বড় হোক আগে, ও নিজে ডিসিশন নিজে নেবে।
কিন্তু আপনি যেটা বলছেন, কিসের ভিত্তিতে বলছেন যে খুন করতে এসেছিল মেয়েটি? তাছাড়া ওভাবে পেটে ছুরি ঢোকাবে কেন? খুন করতে হলে তো গলাতেও ছুরি চালাতে পারতো, সেটা বরং বেশি ইজি। ওই অতটুকু মেয়ে পারেনি হয়তো। এক্স্যাক্টলি, ওটুকু মেয়ে একা রাতে আপনার বাড়ি এসে ব্যালকনি টপকে আপনার বোনকে স্ট্যাপ করে চলে গেল, আর কেউ কিছু টের পেলেন না? এটা কতখানি পসিবল বলে আপনার মনে হয়? পসিবল কিনা জানি না, বোন ওর নামই তো বলেছে, কাল রাতে ওর নামই বলেছে। আর কি বলেছে? পিহু, এটাই শুধু। বাকিটা বোধহয় আজ বলেছে ও। যাক, আপাতত রিকভারি আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত, আমি সেটাই করছি। ধন্যবাদ। ডাক্তারের ঘর থেকে বেরিয়ে এসে ওয়েটিং চেয়ারে বসে পড়ল বেগমের বড়দা। ওর মা বললেন, কি বললো ডাক্তার? মেয়েটার কিছু খারাপ হয়নি তো? কিছু লুকোলো আমাদের থেকে? না না, বোন ঠিক আছে, কিন্তু পিহুর ব্যাপারটা। বোন ডাক্তারবাবুকে কী সব নাকি বলেছে, পিহু নট গিলটি, মেরি। আচ্ছা মা, মেরিকে বোনের কোনো বন্ধু টন্ধু নাকি? ডাক্তারবাবু কী সব ফালতু বকলেন জানো? ডাক্তারবাবু ঠিকই বলেছেন, তোর বোনও ঠিক বলছে। পিহুর এখানে কোনো দোষ নেই, সবই ডাইনি, ওই ডাইনির কাজ। ভগবান ভগবান। ঠিক বলেছে মানে? ওই মেয়ে মারেনি ওকে? হ্যাঁ, ও মেরেছে, কিন্তু ওর কোনো দোষ নেই রে। কি হয়েছে খুলে বলো না। She was possessed. কি মা, তুমিও এসব বুলশিট যত। আমিও এই রকমই রিঅ্যাক্ট করেছিলাম। ছোট খোকার বৌমা যখন সবটা বলল, তখন আমিও বিশ্বাস করিনি। নিজে গিয়েছিলাম পিহুদের বাড়ি। গিয়ে দেখলাম মেয়েটা না জখম হয়েছে জানিস, ঘাড়ের কাছে অনেকটা কেটে গেছে। কিভাবে কেটেছে ওর কিন্তু কিচ্ছু মনে নেই। কাল রাতেও ছিল না, ওরা তো বলল। সম্ভবত এটা হয়েছে ওই পেখমকে অ্যাটাক করে একতলার ব্যালকনি থেকে লাফিয়ে যখন নামতে গেছে, তখন গ্রিলের ছুঁচলো মুখগুলোতেই লেগেছে হবে মেয়েটার, কিন্তু ওর কিচ্ছু মনে নেই। আচ্ছা, ওইটুকু একটা মেয়ের পক্ষে কি এত বড় একটা ঘটনা ঘটানো সম্ভব? তুই বল না। মেয়েটা না নিজেই কেমন হাউমাউ করে কেঁদে অস্থির হয়ে সব বলে ফেললো। ওরা নিজেরাই এই কাণ্ড ঘটিয়েছে। গত শুক্রবার ওরা মিমির বাড়িতে ছিল, সেই রাতেই এসবের শুরু। ব্ল্যাক ম্যাজিক নিয়ে খেলতে গিয়ে। ব্ল্যাক ম্যাজিক? বেগমের আগে ইনজিওর্ড হয় মিমি, সেম ভেতে স্ট্যাবিং, ইউটেরাস বাদ। সেও এখন হসপিটালে। তাকে অ্যাটাক করেছিল অর্ণা। ওদের 4 জনেরই একজন সে। তার মাকেও ডাকা হয়েছিল, অর্ণার মাকেও। ওনারাও সবটা বুঝেছেন। চুপ করে সব শুনল বেগমের বড়দা। তারপর বলল, এরপর কি? এরপর দুজন তো হলো, এরপর? কথা বলতে বলতেই ফোনটা অন করলেন বেগমের মা। সকাল থেকে অফ হয়ে আছে, অন করার কথা মনেই ছিল না এতক্ষণ। টুংটুং শব্দে মেসেজ আছড়ে পড়তে লাগলো। পরে পড়বেন সব, এখন ভালো লাগছে না। ফোনটা বন্ধ করতে গিয়েও থেমে গেলেন। SMS এর নোটিফিকেশন অন করা, স্ক্রিনের ওপরেই আনরিড মেসেজের কিছু অংশ দেখা যাচ্ছে। পিহুর নাম্বারটা দেখে চোখ আটকালো। কি মেসেজ করেছে? ক্লিক করে ওপেন করলেন। মেসেজের সময় গতকাল রাত 3:30। লেখা, Now I am not Pihu, but I will be soon. সবার মুখ থমথমে। দুশ্চিন্তার ছাপ কপালে ভাঁজ ফেলেছে প্রত্যেকের। চায়ের কাপগুলো সামনে থাকলেও কেউ তোলার কথা মনেই করছে না যেন। এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কি নিস্তব্ধতা! নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না এই মুহূর্তে। নিস্তব্ধতা ভাঙলেন মিমির মা।
বললেন, দেখুন, যা হওয়ার তা হয়ে গেছে। পুরনো কথা তুলে ওদের বকাবকি করে আর কোনো লাভ নেই। ওটা পরেও করা যাবে। এখন আমাদের এর সলিউশন বার করতে হবে। পিহুর বাবা বললেন, ঠিকই বলেছেন ম্যাডাম, কিন্তু কি সলিউশন বলুন তো? এইসব কিছুই তো শুনিনি কখনো। একদম ঠিক বলেছেন দাদা। এরকম যে সত্যিই কিছু ঘটতে পারে তাই তো ধারণা ছিল না। এবার মুখ খুলেছেন মিমির বাবা। পেখমের বাবা বললেন, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার মেয়ে নিজে এ কথা না বললে আমি লিগ্যাল স্টেপ নিতাম। ইনফ্যাক্ট যাচ্ছিলামও। আমার এতখানি বয়স হলো, আমি আপনাদের মধ্যে সবচেয়ে সিনিয়রও। আমি এখনও জিনিসটা পুরোপুরি বুঝেই উঠতে পারছি না। কিন্তু কিছু তো একটা করতে হবে। হ্যাঁ, কিন্তু সেটা কি সেটাই তো বুঝে উঠতে পারছি না। মেয়েগুলোকে নিয়ে না এত চিন্তায় আছি যে রাতের ঘুম উড়ে গেছে। এইসব কথোপকথন এতক্ষণ শুনছিলেন শুধু অর্ণার মা। এবার বললেন, আমি না একটা কথা বলছি, কেউ কিছু মনে করবেন না। আমাদের বিপদটা তো এখন সবার সমান, তাই যতটুকু জানি আর কি। আমার বাড়িতে যে মেয়েটি থাকে, মানে সব কাজকর্ম করে, সে অনু মানে আমার অর্ণার কিছু অ্যাক্টিভিটি প্রথম থেকেই লক্ষ্য করেছিল যে সামথিং ইজ রং। আমাকে বলেও ছিল, কিন্তু আমি তো বিশ্বাস করিনি। যা হয় মায়ের অবিশ্বাসী মন। বিশ্বাস যখন করলাম তখন ক্ষতিটা হয়েই গেছে। কি বলেছিল আপনার ওই মেয়েটি? বলেছিল সব ঠিক নেই, ওর মনে হচ্ছে অনুর খারাপ কিছু হয়েছে, মানে ওই আনন্যাচারাল কিছু। তো অত গুছিয়ে বলতে পারেনি, এটাই বলেছিল আর কি। তারপর যখন বুঝলাম শি ওয়াজ পজেসড, তখনই মিমির ওপর অ্যাটাকটা হয়ে গেছে। সেদিন হসপিটাল থেকে বাড়ি ফেরার পর যখন পেখমের ব্যাপারটা শুনলাম, আমি তখনই টুম্পাকে, মানে আমাদের বাড়িতে যে থাকে আর কি, ওই মেয়েটিকে ডেকে পাঠাই। ও তো আগে থেকেই সবটা জানতো, তাই ওর সাথে এক বৃদ্ধা ঠাকুমাকে নিয়ে আসে। ওদের বস্তিতে থাকেন উনি, ওসব ঝাড়ফুঁক করেন টুকটাক। উনি এলেন, দেখলেন, আমার কাছে সবটাই শুনলেন। দেখে যদিও বোঝার কিছু ছিল না, কারণ অনু তখন পুরোপুরি সুস্থ। তবে অনু ওদের ওই খেলার গল্পটা ওনাকে বললেন, আমিও বাকিটা বললাম। শুনে উনি পরিষ্কার বললেন যে এটা ওনার কাজ নয়, এমন কিছু বিদ্যা নাকি ওনার জানা নেই। মানে প্রথমে যদিও বিষয়টা উনি প্ল্যানচেটের গোছার কিছু ভেবেছিলেন, আমি পরে ভুলটা ভাঙিয়ে দিলাম আর কি। সব শুনে উনি বললেন যে এই কাজটা, মানে এর থেকে মুক্তির উপায় একমাত্র বলতে পারেন অভিজ্ঞ কোনো মানুষ। অভিজ্ঞ মানুষ? অভিজ্ঞ মানুষ আমরা পাবো কোথায়? আমার এক বন্ধুর স্ত্রী আছেন, উনি এসব চর্চা করেন, পড়াশোনা করেন এসব বিষয়ে। জানি না কতখানি কি পারবেন, তবে একবার কথা বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। উনি কোথায় থাকেন? থাকেন কিছুটা দূরেই, কলকাতা থেকে ঘন্টাখানেক। তাহলে কালকেই যাওয়া দরকার। কে কে যাবেন বলুন? হ্যাঁ, আপনারা ঠিক করুন, আমি ততক্ষণে বন্ধুকে ফোন করে বলে দিই। আশা করছি বাড়িতেই থাকবে। বলে উঠে গেলেন মিমির বাবা। তারপর বহু আলোচনার পর ঠিক হলো অর্ণা আর পিহুকে নিয়ে যাওয়া হবে। এদিকে অর্ণার মা, পিহুর মা, মিমির বাবা আর পেখমের বাবা। জায়গাটা গ্রাম না হলেও গ্রামের ছোঁয়াচ আছে। বাড়িটা খুব সুন্দর, সামনে বাঁধানো পুকুর, সুন্দর ঘাট, গাছপালা ঘেরা দোতলা বাড়ি, লাল মেঝে, লম্বা লম্বা জানলা। মনটা সবারই বেশ ভালো হয়ে গেল। কদিনের ঝড়ঝাপটার চাপ কিছুটা হলেও ম্লান হলো এই পরিবেশে। বৈঠকখানায় বসে আছেন সবাই। চায়ের ট্রে হাতে ঢুকলেন এক 30 মহিলা। কালো কলার দেওয়া ব্লাউজ, সাথে হালকা পেস্তা রঙা জামদানি, কোমর অবধি সোজা চুল, চোখে হালকা কাজল, উঁচু করে পরা একটা কালো টিপ, ডান হাতে ঘড়ি, বাম হাতে সোনায় বাঁধানো লোহা। আমার কর্তার একটু বিশেষ কাজ পড়ে গেল, তাই বেরিয়ে যেতে হলো।
আপনারা কিন্তু কিছু মনে করবেন না প্লিজ, ব্যবসাদার মানুষ তো, আপনারা চাটুকু খান, খাবার আসছে। মহিলা একমুখ হাসি নিয়ে বললেন, এমন গ্রাম গ্রাম জায়গায় এইরকম আধুনিকা বোধহয় আশা করেননি কেউ। অর্ণা তো বলেই ফেলল, আন্টি ইউ সো চার্মিং। থ্যাংক ইউ উড বি লেডি। তোমাদের দুজনের জন্য ডাবের জল আছে, নাও। এ কি, আপনারা নিন, চা তো জুড়িয়ে যাচ্ছে। আপনি বসুন অনিতা, আলাপ করিয়ে দীপ, ইনি। মিমির বাবা সবার সাথে আলাপ করিয়ে দিলেন। পুরোটা মন দিয়ে শুনলেন অনিতা। অর্ণা আর পিহুর সাথেও কথা বললেন আলাদা করে। দেখুন, আমি কিন্তু প্রফেশনাল কোনো তান্ত্রিক বা সাধিকা ওই ধরনের কিছুই নই। আমার অনেক অল্প বয়স থেকেই তন্ত্র, প্যারানর্মাল বিষয়ে ভীষণ আগ্রহ। সেই সূত্রেই পড়াশোনা করেছি প্রচুর, এখনও করছি। আত্মা, তার ভালো খারাপ, মৃত্যু পরবর্তী বিষয়, এই সবগুলো নিয়ে চর্চা করি। সীমিত কিছু জ্ঞান আছে, তবে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমি কিছুটা জানি। এই খেলা খেলতে গিয়ে অনেকেরই ক্ষতি হয়েছে বা মৃত্যু হয়েছে। কি বলছেন? কোথায়? তেমন জুৎসই কোনো প্রমাণ নেই, তবে এখন যা দেখছি, আমাকে একবার এই ঘরটায় যেতে হবে যেখান থেকে খেলাটা শুরু হয়েছিল। হ্যাঁ নিশ্চয়ই, কবে যাবেন বলুন? আজই, দেরি করাটা ঠিক হবে না বোধহয়। আপনি পারবেন তো ভাই? মেয়েগুলোকে উদ্ধার করতে পারবেন এই বিপদ থেকে? দেখুন, আমার বিদ্যা যতটুকু তা দিয়ে চেষ্টা করব। উদ্ধার করতে পারবো কিনা জানি না। এরকম ঘটনা আমার জীবনেও প্রথম, এমন কাজও প্রথম। অতএব আপনারা পুরোপুরি ভরসা করবেন না আমাকে, এটুকুই বলবো। তাই করুন, চেষ্টা করুন ভাই, অন্তত তাতে যদি কিছু হয়। দুপুরে খাওয়া দাওয়া সেরেই ওরা বেরিয়ে পড়ল সবাই। মিমি আর বেগম এখন স্টেবল, আউট অফ ডেঞ্জার, কিন্তু কবে ডিসচার্জ করবে বলা যাচ্ছে না। পিহু আর অর্ণা কিছুটা মনমরা, চুপ করেই আছে দুজনে। ওরা এক অদ্ভুত অপরাধ বোধে ভুগছে। বন্ধুদের এই অবস্থা ওরা করেছে, সে যতই অজ্ঞানতায় হোক, ওদের হাতেই তো। আচ্ছা, বেগম আর মিমির বয়ান মোটামুটি একই, তাই তো? হ্যাঁ, আমরা নিজেরা পরে আলোচনা করেছি, অলমোস্ট সেম। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। বলুন। মানে সুদূর ইংল্যান্ডের কোনো এক রানীর প্রাচীন আত্মার এত দূর এসে এসব করাটা মানে সম্ভব? আপনি যদি আমাকে নেমন্তন্ন করেন, আমি যাব না আপনার বাড়ি? তাছাড়া আত্মার দূরে কাছে বিষয়টা আমাদের মানুষের মতো নয় দাদা। ভৌগোলিক দূরত্ব জীবিতদের ভাবনার বিষয়, আত্মার নয়। তাছাড়া কি? নেমন্তন্ন করার পরেও তো সে আসেনি, তাকে পুরনো আঘাতের খোঁচা দিয়ে ডাকা হয়েছে। রাগ হবে না বলুন তো? মিমিদের বাড়ি যখন গাড়ি ঢুকলো তখন সন্ধে। অনিতার হাজবেন্ডকে বলা আছে আজ রাতটা অনিতা এখানেই থেকে যাবেন, কাল সকালে গাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবে ওনাকে। বন্ধুর বিপদে আপত্তির প্রশ্নই ওঠে না, উনি এক কথায় রাজি হয়ে গেছেন। দরজাটা ভেতর থেকে ছিটকিনি দিয়ে দিয়েছেন অনিতা। খুব খুঁটিয়ে চারপাশ দেখছেন। সেদিন রাতের ব্যবহৃত মোমবাতিটা পাওয়া গেছে, যেটার দরকার ছিল। আধ গলা মোমবাতিটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলেন অনিতা। আয়নাটার সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, কিছু চোখে পড়ল না। বিছানার তলা, চাদর উল্টে পাল্টে দেখলেন, না, কিচ্ছু নেই। এবার ঘরের লাইটগুলো সব অফ করে মোমবাতিটা জ্বাললেন অনিতা। মোমটা ধরলেন আয়নার সামনে। ঠিক তখনই চোখে পড়ল জিনিসটা,
খুব সূক্ষ্ম একটা চিড়। টিউবের এত জোরালো আলোতেও চোখে পড়েনি, অথচ এই মোমের আলোয় দেখা গেল দিব্যি। তেরছাভাবে ধরা একটা চিড়, লম্বায় বেশ খানিকটা। আয়না জগতের ওপারের বাসিন্দা, তবে এই পথেই এসেছেন। ঠোঁট কামড়ে খানিকক্ষণ কিছু ভাবলেন অনিতা, তারপর লাইট জ্বেলে নিচে নেমে গেলেন। সবাই অপেক্ষা করছিল ওখানে। উনি নামতেই সবাই জিজ্ঞাসু চোখে তাকালেন। আমাকে আরেকবার ডাকতে হবে যে ওনাকে, এছাড়া আর কোনো উপায় নেই। কাকে? মেরিকে, কুইন মেরিকে। ব্লাডি মেরিকে আমার ডাকবে আন্টি? আঁতকে উঠেছে পিহু। অনিতা বললেন, ইয়েস সুইট হার্ট, ওনাকে না ডাকলে যে হবে না। আর শোনো, শি ইজ নট ব্লাডি মেরি, শি ইজ ওনলি মেরি, কুইন মেরি। ব্লাডি শব্দটা তো গেমটার নামে ইউজ হয়েছে। কিন্তু অনিতা, এতে রিস্ক থাকবে তো, যদি আবার কিছু হয়, খারাপ কিছু। অফকোর্স রিস্ক আছে, কিন্তু আর যে কোনো উপায় নেই। আমি এটা আজকেই করতে চাইছি। আমার 4 জনকেই দরকার, কিন্তু মিমি পেখমের পক্ষে তো ইম্পসিবল। তাই অর্ণা আর পিহু, ওদের আমার সাথে লাগবে। এবার সবাই ভীষণ ভয় পেয়ে গেল। প্রত্যেকেই আপত্তি করল, আর নতুন করে কেউ ওই খেলায় মেয়েদের পাঠাতে চায় না। তাতে যা হয় হোক, নতুন করে আর কিছু নয়। আপনারা ওদের গার্ডিয়ান, আপনাদের অনুমতি ছাড়া এটা করার প্রশ্নই নেই। তবে এটা ছাড়া আর কোনো রাস্তা আমার জানা নেই। দেখুন, যদি অন্য কাউকে। হ্যাঁ, কোনো তান্ত্রিক খুঁজে নেব আমরা? পেপারে রোজই তো বিজ্ঞাপন দেখি। শিওর, 1000টা অপশন আছে। কিন্তু দাদা, এটা যে আর 5টা প্রেত ভর করা নয়। বিষয়টা ভীষণ জটিল। যথেষ্ট পড়াশোনা না থাকলে এই ব্যাপারে কেউ বুঝতেই পারবে না। এই বেট আপনারা বরং কোনো চার্চে যোগাযোগ করতে পারেন, ওখানে এসব পড়াশোনা করানো হয়। যথেষ্ট রিসার্চ করা ফাদারও পাবেন হয়তো, ওনারা হেল্প করতে পারবেন। ঠিক আছে, আমি তাহলে উঠি আজ। না আন্টি, আমরা যাব তোমার সঙ্গে, বলে উঠেছে অর্ণা। হ্যাঁ আন্টি, আমরা যাব। আমাদের বন্ধুরা এতটা সাফার করেছে। We will do whatever you say. বলতে বলতে চোখ মুছল পিহু। ঘরের পরিবেশটা বদলে গেল নিমেষেই। ছোঁয়াচে রোগের মতো কান্নাটা ছড়িয়ে পড়ল সবার মধ্যেই। Your Highness, please listen to me. It's my humble request. Queen Mary, are you here? ওই মোমবাতিটা জেলে আয়নাটার সামনে দাঁড়িয়ে আছেন অনিতা। খানিক আগে স্নান করেছেন, ভেজা চুল, পরিষ্কার ধোয়া শাড়ি পরেছেন, ডিনার করেননি। ঘর অন্ধকার, ফ্যান অফ। বিছানায় বসে বসে ঘামছে পিহু আর অর্ণা। দুজন দুজনকে জড়িয়ে বসে আছে ভয়ে। Queen Mary, are you here? Your Highness, they have done a mistake. Please forgive them. Please. 10 মিনিট অপেক্ষা করলেন অনিতা। ঘড়িতে রাত 3:18। সময় খুব বেশি নেই, ভোর হবে একটু বাদেই। অনিতা আবার বললেন, Please listen to me, Queen. আরও 5 মিনিট অপেক্ষা করলেন। কোথাও কোনো নড়াচড়া, কোনো শব্দ বা কোনো সিগন্যাল নেই। ওদিকে ঘড়ির কাঁটা ছুটছে। যেটা একেবারেই চাইছিলেন না, সেইটাই শেষ অস্ত্র হিসেবে প্রয়োগ করতে হলো। অনিতা একটু উঁচু গলায় বললেন, Bloody Mary, Bloody Mary, Bloody Mary. কাটলো আরো মিনিট 5।
সব চুপ। পিহু আর অর্ণা কাঁপছে ঠকঠক করে ভয়। 3 বার না হলে 13 বার বিদ্যেটা জানা অনিতার। পড়েছেন একইভাবে এবার 13 বার পর পর উচ্চারণ করলেন নামটা। Bloody Mary, 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 Bloody Mary. মিনিট 3 চিরচির করে একটা আওয়াজ হলো। মোমবাতিটা নিভে গেল সঙ্গে সঙ্গে। চিৎকার করে উঠল ভয়ে অর্ণা। পিহু জড়সড়। অনিতা বুঝলেন ওটা আয়নার কাজ চির খাওয়ার শব্দ। সে এসেছে, ওপারের জগৎ থেকে এসেছে। ভয় পেও না, আমি আছি। অর্ণাদের উদ্দেশ্যে অনিতা বললেন। তারপর অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, Your Highness, please forgive them. You know you are a kind-hearted queen. Please forgive them. They'll never do it again. Please. সেই ঝাঁঝালো অথচ মিষ্টি গন্ধটায় ভরে গেল ঘর। মস্তিষ্ক অচল করে দেবার মতো ঝাঁঝ গন্ধটায়। ঠান্ডা একটা বাতাস টের পেলেন অনিতা কানের ঠিক কাছে, ডান কানের কাছে। Please, Queen, please. Will they still my baby? ঘড় ঘড়ে জীর্ণ একটা কণ্ঠস্বর, যেন বহু শতাব্দী প্রাচীন কোনো আওয়াজ, যেন রোগে ভোগে ভেঙে যাওয়া কণ্ঠস্বর। অনিতার কানের কাছে। অনিতা প্রাণপণে বলতে থাকলেন, No, 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 no. Will they still my baby? Let's play. ভয়ে নড়ার ক্ষমতা নেই কারো। ঘরের আলোগুলো আপনা আপনি জ্বলে উঠল। টিউবলাইটের সাদা আলোয় ওরা দেখল ফ্যাট ফ্যাটে সাদা এক নারী মূর্তি, চুনে ডোবানো, যেন এতটাই সাদা। কোনো পোশাক নেই শরীরে, কিন্তু সাদা রংটা এতটাই প্রখর, মনে হচ্ছে ওটাই পোশাকের মতো জড়ানো। কুচকুচে কালো চুল কানের দুপাশ দিয়ে সামনে ছড়ানো, চোখ দুটো কালচে লাল। এছাড়া মুখে আলাদা করে কিছু বোঝা যায় না। মূর্তিটা ওভাবেই দাঁড়িয়ে রইল, ঘাড়টা সামান্য ডান দিকে হেলানো। কয়েকটা মুহূর্ত কিছু বুঝে ওঠার আগেই মূর্তিটা নিজের দুটো হাত নিজের তলপেটে রাখল। একটু চাপ দিল বোধহয়। সঙ্গে সঙ্গে স্রোতের মতো কালচে ঘন রক্ত ওর দুটো পা পুরো ভেজিয়ে দিল। এই দৃশ্য দেখে অর্ণা আর পিহু দুজনেই আঁতকে উঠে অজ্ঞান হয়ে গেল। অনিতা দেখলেন মূর্তিটার চোখ বেয়েও কালচে তরল নেমে আসছে, যেটা বোধহয় ওর অশ্রু। I did not carry a devil. That was my baby. ঘর ঘরে গলাটায় যেন সামান্য প্রাণের ছোঁয়া লেগেছে। কি যেন মিশে আছে একটু, আকুতি, স্বীকারোক্তি, প্রায়শ্চিত্ত, নাকি নাকি অজানা কোনো ইতিহাস। বুঝতে পারলেন না অনিতা। চোখ দুটো কেবল টনটনিয়ে উঠল একটু। গলার কাছটা দলা পাকালো কান্নার মতো।
এক নারী হয়ে অপর এক নারীর এই কথার কি বা উত্তর দেবেন? কেবল হাত দুটো জড়ো করে ক্ষমা চাইবার ভঙ্গি করলেন। তৎকালীন ইংল্যান্ডে হওয়া কোনো অত্যাচারের জন্য, না ভ্রান্ত কোনো ইতিহাস ছড়ানোর জন্য, তা অনিতা জানেন না। কেবল হাত দুটোই বুকের কাছে উঠে এলো। চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়েও পড়ল অনিতার। এক মাস পর দুধের গ্লাসে লিকুইড চকলেট মেশাচ্ছে পিহু। প্রচুর কাজ পেন্ডিং। এক গাদা নোটস লিখতে হবে, সেসব মুখস্থ করতে হবে, প্রজেক্ট বাকি আছে কত। উফ, কতদিন যে বই খাতা খুলে বসাই হয়নি। এমন ঝড় গেল। অনিতা আন্টি না থাকলে যে কি হতো। এতদিনেও হয়তো পড়াশোনা শুরু হতো না, আরও কত ইনসিডেন্ট ঘটতো হয়তো। অনিতা আন্টি ইজ জিনিয়াস। পেখম আর মিমি বাড়ি ফেরার পর আন্টি এসেছিলেন আরও একবার। ওদের দেখে গেছেন, বলে গেছেন আর কোনো চিন্তা নেই। পেখম আর মিমির পড়াশোনায় যতটা সম্ভব হেল্প করছে ওরা। এখন ওরা স্কুলে যেতে পারবে না, আরও 1 মাস পর বোধহয় ডক্টর পারমিশন দেবেন। ওদের কাউন্সেলিং চলছে। ট্রমাটাইজড হয়ে গিয়েছিল ওরা একদম, ন্যাচারালি। আজ মা গেছে দেখতে পেখমকে। প্রায়ই যায় ওরা, মিমিকে দেখতেও যায়। তাড়াতাড়ি চকলেটটা দুধে গুলে নিয়ে নিজের রুমে গেল পিহু। টেবিলে বসল, গ্লাসটা রাখলো পাশে। লিটারেচার বইটা নিয়ে পাতা উল্টাতে লাগলো। কত যে সিলেবাস বাকি, সব মেকআপ করতে হবে। রিংটোনের আওয়াজে ফোনের দিকে তাকালো পিহু। অনিতা আন্টির নাম্বার। আন্টি প্রায়ই খোঁজ নেন। হ্যালো আন্টি, কেমন আছো? তোমার কথাই ভাবছিলাম একটু আগে। অনিতা আন্টি? রক্তহীন করা গলাটা থামার সাথে সাথেই সেই ঝাঁঝালো অথচ মিষ্টি গন্ধটা নাকে এলো পিহুর। নাসিকা পথ হয়ে মস্তিষ্কে গিয়ে শরীরটা বিবশ করে দিল মুহূর্তে। টেবিলে রাখা দুধের গ্লাসটা মেঝেতে পড়ে গেল। দুধে ভেসে গেল মেঝে। চেয়ার ছেড়ে উঠে ঘরে রাখা ড্রেসিং টেবিলের সামনে গেল পিহু। আয়নার সামনে দাঁড়িয়ে খানিক দেখল নিজেকে। চিড়চিড় শব্দটা হলো আয়নার থেকে। হঠাৎ জোরে আওয়াজ করে লম্বালম্বি ভাবে ফেটে গেল আয়নাটা। ফ্যাট ফ্যাটে সাদা রঙের মুখ, কালচে লাল চোখ, চোখ দিয়ে কালচে লাল তরল গড়িয়ে পড়ছে। মেঝেতে থাকা কাচের টুকরোটা তুলে নিল পিহু এবং সজোরে নিজের পেটে সেটা ঢুকিয়ে দিল। কাচের সরু মুখটা ঢুকে গেল ঠিক নাভির নিচে, যেমনটা ঢুকেছিল মিমির, পেখমের। কোচিং শেষ করে সবে বাড়িতে ঢুকেছে অর্ণা। মেসেজের শব্দে মেসেজ বক্স খুলল। পিহুর নাম্বার থেকে লেখা, Those three will never be mothers. Now, the game is over. শুনছিলেন শ্রীতমা সেনগুপ্তের কলমে ব্লাডি মেরি। গল্প পাঠিয়েছিলাম আমি তমাল।
বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল আরজা, মহুয়া, রিমা, সুপ্রজা, সুচিস্মিতা, পূজা, দিতিপ্রিয়া, প্রদীপ্তা, ঋতুপর্ণা, সঞ্চিতা, নিহারেন্দু, শুভদীপ, এনামুল এবং সৌম্যজিৎ। শব্দ ও আবহ নির্মাণের সঙ্গে ছিল রিমা। শুনলেন ব্লাডি মেরি। আগামী সপ্তাহে আসছি আরও একটি ভয়ের গল্প নিয়ে। স্টে টিউনড।